জাস্টিস গাঙ্গুলি তৎক্ষণাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, বেগ ইউর পার্ডন পিপি। কি বললেন আপনি? মাইতি ততক্ষণে সামলে নিয়েছেন, বললেন, না কিছু নয়। জাস্টিস গাঙ্গুলি বলেন, অনুগ্রহ করে মনে রাখবেন এটা আদালত, অভিনয় মঞ্চ নয়। দ্বিতীয়বার কোনো স্বগতোক্তি আদালতের কানে এলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইয়েস, ইউ মে প্রসিড মিস্টার ডিফেন্স কাউন্সিল। বাসু উঠে দাঁড়ালেন, কামালকে প্রশ্ন করলেন, হিরালাল ঘিজিংয়ের ঘর থেকে আপনি যেসব জিনিস থানায় নিয়ে যান তার ভিতর একটা ডাকবেকের রেইনকোট ছিল কি? আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প জমদুয়ারে পড়ল কাটা। গল্পটির রচনাকাল প্রাকপূজা 1994। গল্পটি শারদীয়া প্রতিদিনে 1994-তে প্রকাশিত হয়েছিল। পুস্তক আকারে প্রকাশ বইমেলা 1995। বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন খালেদ চৌধুরী। বইটির প্রচ্ছদ আলোকচিত্র করেছেন প্রসেনজিৎ দাশগুপ্ত। বইটির অলঙ্করণ করেছেন সন্দীপন ভট্টাচার্য ও অলকানন্দা সেনগুপ্ত। এই বইটি লেখক উৎসর্গ করেছেন তারাপ্রসাদ শিকদার এবং সুস্মিতা শিকদার, বাঁকুড়াকে। এই বইটির কৈফিয়ত পৃষ্ঠায় লেখক লিখেছেন, নাকচম্পার ট্রায়াল বলটিকে এলেবেলে বলে ধরে নিলে এটি কাটা সিরিজের ১৬০তম কণ্টক। এই গোয়েন্দা গল্পগুলির গোমুখে কি আছে সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শরদিন্দুর অনুসরণে বলা যায় এগুলি হিন্দের বন্দী। তাহলে শুনতে থাকুন নারায়ণ সান্যালের বিখ্যাত কাটায় কাটায় সিরিজের গল্প জমদুয়ারে পড়ল কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বাসু সাহেব এ পাশে ফিরে দেখলেন দরজার কাছে দাঁড়িয়ে আছেন প্রায় বৃদ্ধ একজন প্রৌঢ় সুপুরুষ। দেখতে 50-এর নিচে বলেই মনে হয়। নিখুঁত সাজ পোশাক, মুখে মিষ্টি হাসি, মিষ্টিক হাসিও বটে। যুক্ত করে বললেন, কি সৌভাগ্য আমাদের, আপনি সশরীরে আমাদের অফিসে। কি জানেন বাসু সাহেব, গোয়েন্দা গল্প আমার প্যাশন। ফাদার ব্রাউন বা এডগার অ্যালেন পো থেকে শুরু করে স্ট্যানলি গার্ডনার সব আমার মুখস্থ, বাংলা এবং ইংরেজি। ব্যোমকেশের মহাপ্রয়াণের পর। কথার মাঝেই মাধবরাজ বলে ওঠেন, আপনি এই চেয়ারটায় বসুন চাচাজি। মিস্টার বাসু এসেছেন আমাদের তহবিল তছরূপ নয় মাধব, ঘাটতি। তা সুকৌশলী দম্পতিকে সঙ্গে নিয়ে এলেন না কেন? আদালতের বাইরে ওরাই তো আপনার যাবতীয় ডিটেকটিভগিরি করে। আবার কথার মাঝখানে বাধা দেয় মাধবরাজ, বলে, আপনি ভুল করছেন চাচাজি। কোম্পানি ওকে এঙ্গেজ করেনি, উনি এসেছেন নিচে থেকে, ওর মক্কেল চৈতালি বসুর তরফে আমাদের সঙ্গে কথা বলতে। আপনার মনে আছে নিশ্চয়ই, দিন 5 আগে যেদিন রাত্রে আপনি কাঠমান্ডু যান, সেদিন থেকে মিস বসু ছুটিতে আছে। হ্যাঁ, মনে থাকবে না কেন? সেদিন বিকালেই তো ওর ভাই হরিমোহন মোটর কারে ধাক্কা খায়। সে কেমন আছে এখন? মাধব জবাব দেয়, একই রকম, এখনও জ্ঞান হয়নি। এতক্ষণে বাসু যোগদান করেন কথোপকথনে। ওটা পুরনো খবর। আপনাদের স্টাফ হরিমোহন বসু গতকাল রাত 1টার সময় মারা গেছে। খুড়ো ভাইপোর দৃষ্টি বিনিময় হল। মাধবরাজ বললে, কি দুঃখের কথা। খুড়ো বললেন, আমাদের অফিস থেকে কেউ যায়নি? অফিস কি জানে না? চৈতালি বেচারি এখন কি করবে? আই মিন সৎকারের ব্যবস্থা। মাধব,
তুমি এখনই একটা গাড়িতে ৩-৪ জনকে হাসপাতালে পাঠিয়ে দাও, ক্যাশ থেকে কিছু টাকাও। চৈতালি বোধহয় একেবারে ভেঙে পড়েছে। ঝর্ণা অথবা সুমিত্রাকেও পাঠিয়ে দাও, ওদের তো আর কেউ নেই এখানে। মাধব বললে, আমি দেখছি, মানে সৎকারের ব্যবস্থাটা। তবে ওই চৈতালির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা বৃথা, সে শিলিগুড়িতে নেই। বাসু নির্বিকারভাবে বলে ওঠেন, ওটাও পুরনো খবর। হরিমোহনের মৃত্যুর সময় চৈতালি তার শয্যার পাশে ছিল। তারপর হরিমোহনের বন্ধুরা হিন্দু সৎকার সমিতির গাড়িতে ওর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে। এতক্ষণে বোধহয় শ্মশান যাত্রীরা ফিরেও এসেছে, আর চৈতালিকে আমি নিজে তার বাসায় পৌঁছে দিয়ে এসেছি। সে হেভি সিডেশনে আছে। অনেকগুলো ঘুমের বড়ি খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি আপনাদের অফিসে এসেছি। তাকে ৪-৫ ঘন্টা ঘুমাতে দিন। সিনিয়র জৈন বললেন, অফকোর্স, আমি দিন ৪-৫ অনুপস্থিত ছিলাম। ইতিমধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে দেখছি। তোমার কেন মনে হলো মাধব যে চৈতালি শিলিগুড়িতে নেই? কাল দুপুরেও সে ছিল না। অন্তত কলকাতার লালবাজারের পুলিশ বলছে কাল দুপুরে সে ছিল রিপন স্ট্রিটের এক হোটেলে, ছদ্মনামে। ছদ্মনামে? চৈতালি? কেন? আর পুলিশে সে কথা বলবে কেন? সে কথা মিস্টার বাসু বলতে পারবেন। আপনি নেপাল রওনা হওয়ার পরেই আমি ক্যাশ থেকে টাকা তুলতে গিয়ে দেখি ক্যাশে কিছু নেই। তারপরেই আমি একটা কুইক অডিটের ব্যবস্থা করি। ইতিমধ্যে আপনি কাঠমান্ডু চলে গেছেন। অডিটার হিসাব করে বলল, রাফলি স্পিকিং ২ লক্ষ টাকার ঘাটতি। বুঝতেই পারছেন আমার অবস্থা। আপনি নেই, ক্যাশিয়ার ছুটিতে, ক্যাশের চাবি শুধু আমার কাছে, আর এদিকে ২ লাখ টাকার ঘাটতি। তাই তুমি সবার আগে পুলিশে খবর দিলে? মাধবরাজ চুপ করে রইল। সিনিয়র জৈন আবার বললেন, তুমি তো জানো মাধব, কিভাবে আমাদের কেনাবেচা হয়। আমরা যখন তখন ক্যাশ থেকে টাকা বার করি, কখনো স্লিপ রেখে, কখনো শুধু পার্সোনাল ডায়েরিতে লিখে। মাধবরাজ বাধা দিয়ে বলে ওঠে, কিন্তু সেভাবে টাকা তোলেন আপনি আর আমি। আপনি নেই, আমি তুলিনি, ফলে ২ লাখ টাকা ঘাটতি। কিন্তু পুলিশে খবর দেবার আগে তোমার কেন মনে হলো না যাবার আগে আমি ২ লাখ টাকা নিয়ে যেতে পারি? মাধবরাজ নির্বাক তাকিয়ে রইল। বিজয়রাজজি বললেন, ইনফ্যাক্ট আমি সত্যি ১ লাখ টাকা ক্যাশে নিয়ে কাঠমান্ডু গিয়েছিলাম একটা ১০ম শতাব্দীর জম্ভল মূর্তির সন্ধান পেয়ে। বজ্রযান আর জৈন বুদ্ধিজম আর্টের একটা বিচিত্র মিশ্রণ। লোকটা বেচতে রাজি হলো না। এইমাত্র টাকাটা ক্যাশে রেখে দিয়ে তোমার ঘরে এলাম। মাধবরাজের একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। বলল, তাহলে ২ লাখ নয়, ১ লাখ টাকা তছরূপ হয়েছে। বিজয়রাজ ধমকে ওঠেন, আবার বলছো তছরূপ? বলো ঘাটতি। ভালো করে হিসাব মেলাও, দেখো হয়তো সবই ঠিক আছে। বাসু বুঝতে পারেন পুলিশে খবর দেওয়াটায় সিনিয়র পার্টনার আদৌ খুশি হতে পারেননি। হয়তো তছরূপ হলেও উনি তা চেপে যেতে চান। তার হেতু একটাই, ওদের ব্যবসায় এমন সব কাজকারবার হয় যার পুলিশি তদন্ত না হওয়াই বাঞ্ছনীয়। বিজয়রাজ ভাইপোর কাছে জানতে চান, তাছাড়া তুমি কেমন করে জানতে পারলে যে মিস বোস কলকাতায় কোনো হোটেলে একটা ছদ্মনামে উঠেছে? মাধবরাজ ইতস্তত করতে থাকে। বিজয় তাকে তাগাদা দেন, না মাধব, মিস্টার বাসুর কাছ থেকে আমাদের লুকোবার কিছু নেই। সত্যি যদি দেখা যায় যে তহবিল থেকে ১ লাখ টাকার ঘাটতি হয়েছে, তাহলে আমরা সবার আগে পুলিশে যাব না? কেন যেতে পারি না তা তো তুমি জানো। আবার লাখ টাকার ঘাটতি চোখ বুজে মেনেও নিতে পারবো না। আমি স্থির করেছিলাম সেক্ষেত্রে সুকৌশলীকে কাজের দায়িত্বটা দেব। ফলে বাসু সাহেবের কাছে আমাদের লুকোবার মতো কোনো তাস নেই। মাধবরাজ বললে, আমি খবর পেলাম মিস বসু ওর ভাইয়ের কাছে কিছুক্ষণ ছিলেন। তারপর ওকে এমার্জেন্সি ওয়ার্ড থেকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সরিয়ে নেবার পর চৈতালি দেবী বাড়ি চলে যান। ন্যাচারালি রাত্রে ওর মতো একটি কুমারী মেয়ে ওখানে থাকবে কোথায়? হাসপাতালের খোলা বারান্দায়। এবং তারপর থেকে মিস চৈতালি বসু আর একবারও হাসপাতালে আসেননি। তহবিলে ২ লাখ টাকা ঘাটতি পড়ায় আমি গোপনে খোঁজ নিতে থাকি। জানা গেল চৈতালি দেবী শিলিগুড়িতেই নেই। আমার মনে হলো মিস বোস যেখানেই যান না কেন ভাইয়ের খোঁজ তাকে নিতে হবে। ওদের ভাই বোনে খুব হৃদ্যতা, তাই হাসপাতালে খোঁজ নিলাম। জানা গেল কলকাতার একটা বিশেষ নম্বর থেকে হরিমোহনের বিষয়ে বারবার খোঁজখবর করা হচ্ছে। এখানকার সদর থানার একজন ইন্সপেক্টর আমার বন্ধু স্থানীয়। তার মাধ্যমে জানা গেল নম্বরটা কলকাতার রিপন স্ট্রিটের একটা হোটেলের।
ফোনগুলো 315 নম্বর ঘরের বোর্ডার করেছেন। সেই বোর্ডারের দৈহিক বর্ণনা হুবহু চৈতালি বসুর মতো, কিন্তু তার নাম নাকি চিত্রলেখা ব্যানার্জি। আজ মিস্টার পি কে বাসু এসে বলেছেন যে লালবাজার থেকে দুজন পুলিশ এসে হোটেলে তত্ত্ব তালাশ নিয়েছে, মানে চৈতালি বসু আর চিত্রলেখা ব্যানার্জি একই ব্যক্তি কিনা। তারা কী সিদ্ধান্তে এসেছে তা আমি এখনো জানি না, উনি হয়তো বলতে পারবেন। বিজয়রাজ নিঃশব্দে সবটা শুনে বাসুর দিকে ফিরে বললেন, চৈতালি বসু আপনার মক্কেল, ফলে আপনাকে একই ব্যাপারে আমরা এঙ্গেজ করতে পারি না। আর আমি এও জানি বর্তমান পরিস্থিতিতে সুকৌশলী ডিটেকটিভ এজেন্সি এই তদন্তের ভার নেবে না, নিতে পারে না। আমি শুধু বলবো, বিশ্বাস করুন, চৈতালির মানহানি হয় এমন কোনো কাজ আমরা কিছুতেই করব না। চৈতালিকে আমি অত্যন্ত বিশ্বাস করি, অত্যন্ত ভালোবাসি। মাত্র 5 বছরে তাকে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আমরা চিফ ক্যাশিয়ার করেছি। যে কাণ্ডটা ঘটে গেছে, বিশ্বাস করুন, আমি শিলিগুড়িতে উপস্থিত থাকলে তা ঘটত না। তা সত্ত্বেও যদি আপনি এই জন্য মানহানির মামলা আনতে চান, তাহলে আমাদের অনুরোধ, আমার পার্সোনাল রিকোয়েস্ট আর কি, হরিমোহনের শ্রাদ্ধের জন্য 10টা দিন সময় দিন, তারপরেও কাজ করবেন। বাসু উঠে দাঁড়ালেন, বললেন, থ্যাঙ্কস, তাই হবে। তাছাড়া আমার মক্কেল এখনো মামলা করতে রাজি হয়নি, তার সঙ্গে এ বিষয়ে কথা বলার সময়ও এটা নয়। বিজয়রাজও উঠে দাঁড়ালেন, বললেন, আপনাকে কোনোভাবে আপ্যায়ন করতে পারলাম না, এই দুঃখ রইল। আপনি এসেছেন অ্যাগ্রিভড পার্টি হিসাবে। তদুপরি আমরা বর্তমানে মর্নিংয়ে আছি। আজ আমাদের একজন স্টাফ মারা গেছে। আমরা একটু পরেই অফিস ছুটি দিয়ে দেব। ভবিষ্যতে সুযোগ পেলে আপনাকে যথোচিত মর্যাদায় জৈন কোম্পানি আপ্যায়ন করবে। করমর্দন করে বেরিয়ে এলেন বাসু। মাধবরাজ করমর্দন করল না, গৌচ হয়ে দাঁড়িয়ে রইল একপাশে। হল কামরা পার হয়ে নির্গমন দ্বারের কাছাকাছি আসতেই কে যেন পিছন থেকে বলে ওঠে, এক্সকিউজ মি স্যার। বাসু ঘুরে দাঁড়ালেন, দেখলেন সেই রিসেপশনিস্ট মেয়েটি। সে বললে, আমার নাম সুমিত্রা, আমাকে যদি কাইন্ডলি একটা অটোগ্রাফ দিয়ে যেতেন। ও শিওর। বুক পকেট থেকে কলমটা বার করে ওর হাত থেকে অটোগ্রাফ খাতাখানা নিলেন। মেয়েটি একটা বিশেষ পাতায় আঙ্গুল দিয়ে রেখেছিল, সেটাই মেলে ধরল। বাসু দেখলেন তার ডান দিকের পাতাটা ফাঁকা, কিন্তু বাঁ দিকের পাতায় গোটা গোটা হরফে পেন্সিলে লেখা, চৈতালিকে এরা ফাঁসাতে চায়, সে সম্পূর্ণ নির্দোষ। আপনার শিলিগুড়ি হোটেলের নাম আর রুম নাম্বারটা লিখে দিন, আমি ফোন করে দেখা করব। বাসু বাঁ দিকের পাতায় লিখে দিলেন সেবক রোডের নূরজাহান হোটেলের নাম আর ঘরের নম্বরটা। ডান দিকের পাতায় দিলেন অটোগ্রাফ। থ্যাংক ইউ বলে মেয়েটি অটোগ্রাফ খাতাখানা তার ভ্যানিটি ব্যাগে ভরে নিল। বাসু লক্ষ্য করে দেখলেন অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। বেলা 2টোর সময় টেলিফোন করল মেয়েটি। হ্যাঁ বলো সুমিত্রা, তুমি কখন আসতে পারবে? আপনার অসুবিধা না হলে এখনই। আমাদের অফিসে 1টার সময় ছুটি হয়ে গেছে। চৈতালির অনুপস্থিতিতেই আমরা এখনই একটা ছোট্ট কন্ডোলেন্স মিটিং শেষ করলাম। তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো, সে কথা অফিসের আর কেউ জানে কি? আগে না। ওকে, চলে এসো, আমি অপেক্ষা করব। একটু পরেই সুমিত্রা এলো নূরজাহান হোটেলে। বাসু বললেন, কি খাবে বলো? আমি তোমার অপেক্ষায় এখনো লাঞ্চ সারিনি। ওমা, সে কি কথা? আমি তো সকালে ভাত খেয়ে অফিসে এসেছি। এতক্ষণে তা হজম হয়ে গেছে, বসো, অর্ডার দিই। বাসু খাবারের অর্ডার দিলেন। ঘরেই খেতে খেতে কথাবার্তা হতে থাকে। 2 পার্টনারের অগোচরে একটা তৃতীয় পাপচক্র অফিসে কাজ করছে। তারাই তহবিল থেকে 1 লাখ টাকা সরিয়েছে। চৈতালি বেচারি মাঝখান থেকে ফেঁসে গেছে। চৈতালি টাকা সরিয়েছে এটা ওরা কেউই বিশ্বাস করে না। তবে মরণাপন্ন ভাইকে হাসপাতালে ফেলে রেখে সে রাতারাতি কলকাতা চলে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণও ওরা খুঁজে পাচ্ছে না। সে সত্যিই কোনো হোটেলে ছদ্মনামে উঠেছিল কিনা তা সুমিত্রা জানে না, অফিসের কেউ তা বিশ্বাস করে না। বাসু ফিশ ফিঙ্গারের প্লেটটা ওর দিকে ঠেলে দিয়ে বললেন, কিন্তু চৈতালি না নিলে ক্যাশ থেকে 1 লাখ টাকা কে সরালো? মাধবরাজ, যেহেতু বিজয়রাজ অনুপস্থিত। সুমিত্রা লাইম উইথ জিনে একটা চুমুক দিয়ে 1 পিস ফিশ ফিঙ্গার তার ম্যানিকিওর করা আঙ্গুলে তুলে নিয়ে বললে, দেখুন স্যার,
আমি কিছুতে বিশ্বাস করব না মাধবরাজজি 1,00,000 টাকা সরিয়েছেন। কেন সরাবেন বলুন? টাকাটা তো তারই। বিজয়রাজ বিপত্নিক এবং নিঃসন্তান। 2 দিন পরেই তো মাধবী সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে পড়বেন। দ্বিতীয়ত তার স্ত্রী নেপাল রাজপরিবারের মেয়ে, বাপের একমাত্র সন্তান। সেই সূত্রেও হয়তো কোটি টাকা আসবে ওর হাতে। উনি কেন মাত্র 1,00,000 টাকা সরিয়ে ছুঁচো মেরে হাতে গন্ধ করবেন? বাসু বললেন, ঠিক কথা, যুক্তিসঙ্গত কথা, কিন্তু তোমার মতে চৈতালি চুরি করেনি, করতে পারে না। বিজয়রাজ অনুপস্থিত। তিনি যাওয়ার সময় বেহিসাবি 1,00,000 টাকা নিয়ে গেছিলেন, ফিরে এসে জমা দিয়েছেন। তাহলে বাকি 1,00,000 টাকা ভল্ট থেকে উড়ে গেল কিভাবে? যুক্তিসঙ্গত কারণ তো কিছু দেখাবে। দেখাবো, শুনুন। মাধবরাজের সঙ্গে তার স্ত্রীর ঝগড়াঝাঁটি লেগেই থাকে। শুনেছি মাঝে মাঝে হাতাহাতি পর্যন্ত হয়। কোনো দিন মাধবরাজ সন্ধ্যার পর থেকে প্রচুর মদ্যপান করেন। বেহুশ হয়ে গেলে ওর 2 জন খানসামা ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। 2-1 বার এমনও হয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে উনি হোটেলে গিয়ে রাত কাটিয়েছেন। সেই সব সুযোগে যখন মাধবরাজ বেহুশ, তখন তার খানসামা বা ড্রাইভার অনায়াসে ওর চাবির গোছা থেকে ক্যাশ ভল্ট চাবির মোমের ছাপ তুলে নিয়ে থাকতে পারে। পারে, কিন্তু কম্বিনেশন নম্বরটা, ওটা আমরা বুঝতে পারিনি। এই কোড নাম্বারটা কখনো শুনেছ? 362436। হ্যাঁ, শুনেছি। এটা কোনো একজন এজেন্টের কোড নম্বর। এজেন্ট? কিসের এজেন্ট? এখানে যেসব কেনা বেচা হয় তা সবসময় সরল পথে আসে না। কিছু স্মাগলড, কিছু চোরাই মালও হাত ফিরি হয়। যারা করে তাদের নামধাম খাতাপত্রে কিছু থাকে না। মালিকরা জানেন। তাদের চিঠিপত্র আসে কনফিডেন্সিয়াল ছাপমারা, গালা মোহর করা খামে, স্পিড পোস্টে, রেজিস্ট্রি ডাকে অথবা কুরিয়ার সার্ভিসে। সেসব খাম আমরা খুলতে পারি না। ডাকে তার কোনো এন্ট্রিও হয় না। যথাপ্রাপ্তি মাধবরাজের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তিনি কিছু নিজেই ডিসপোজ করেন, কিছু হাতে হাতে দিয়ে আসেন বড় সাহেবকে। এরকম অনেক কোড নম্বর লেখা সিল্ড খামের চিঠি আমরা পাই। তার ভিতরে বিশেষ নম্বরের চিঠিও আসে। টাইপ করা ঠিকানা, কোণে টাইপ করা 362436। বাসু বললেন, তোমার স্মরণশক্তি তো ভালো। 1.5 পেগ জিনের আমেজ নিয়ে মেয়েটি হাসল। বলল, আপনি নামকরা ডিটেকটিভ, কিন্তু ওই বিরাট নম্বরটার বিশাল তাৎপর্যটা ধরতে পারেননি। ওটা 3,62,436 নয় স্যার। তবে বলতে একটু সংকোচ হচ্ছে। সংকোচ কিসের সুমিত্রা? তোমার নিজের ভাইটাল স্ট্যাটিস্টিক্স নয় যখন, তখন তো এটা একটা একাডেমিক ডিসকাশন। তোমাদের অফিসে যে কয়জন মহিলা কর্মী আছেন তাদের মধ্যে কারো মাপের সঙ্গে ওটা মেলে? ওই 362436? সুমিত্রা অবাক হলো, অপ্রস্তুত হলো। জিনের গ্লাসটা নাড়াচাড়া করতে করতে আর চোখে ওই নির্বিকার বৃদ্ধকে এক নজর দেখে নিয়ে বললে, না, এমপ্লয়ি নয়, এজেন্ট, মহিলা এজেন্ট একজন। আই সি। তা রঞ্জনা থাপার কোনো ফটোগ্রাফ আছে তোমার অ্যালবামে? বার্থডে পার্টি বা গ্রুপ ফটো? সুমিত্রা আর এক চুমুক পান করতে যাচ্ছিল। এক কথায় একটু সচকিত হয়ে গ্লাসটা নামিয়ে রেখে বললে, ফটো দেখার দরকার হবে না স্যার। ঠিকই ধরেছেন। কিভাবে আন্দাজ করলেন জানি না, তবে রঞ্জনার মাপ ওই রকমই বটে। বাসু মুখ নিচু করে চিকেন কাবাব চিবোতে ব্যস্ত। চোখে চোখে না তাকিয়ে নির্বিকারভাবে বললেন, ছিল, এখন নয়। তাই নয়? কি? রঞ্জনার ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ও তো গল ব্লাডার অপারেশন করাতে ছুটি নেয়নি, তাই মাঝের 24টা এখন আর। তাই নয়? সুমিত্রা রীতিমতো চমকে ওঠে, বলে, কি আশ্চর্য, আপনি তাও জানেন? কিন্তু আমি যদ্দূর জানি আপনার মক্কেল তো জানে না। চৈতালি জানি কিনা জানি না, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। আমার মনে একটা সম্ভাবনা জেগেছিল মাত্র। তোমার স্বীকৃতিতে এখন জানলাম। ফলে তোমার স্বীকৃতি মোতাবেক আমরা 3 জন খবরটা জানি, তুমি, আমি আর রঞ্জনা নিজে। অফিসে আর কেউ জানে? সুমিত্রা একেবারে অন্য একটি প্রসঙ্গের অবতারণা করল। আমি আর একটা জিন নেব স্যার।
শিওর। বাসু কলবেল বাজালেন। বেলবয় দরজার ওপাশেই অপেক্ষা করছিল। ইতিপূর্বেই ভালো টিপস পেয়েছে। হুকুম মাত্র সে 1 প্লেট চিজ, ফিশ ফিঙ্গার আর জিন লাইম নিয়ে এলো। বাসু ইতিমধ্যে ন্যাপকিনে মুখ মুছে একটা ড্রাই মার্টিনি তুলে নিয়েছেন হাতে। বললেন, আমার প্রশ্নটা মুলতুবি আছে সুচিত্রা। আর কে জানে তোমার কর্তা? না, সে জানে না। অফিসের সিক্রেট আমরা বাড়িতে আলোচনা করি না। ও তার অফিসের কথা বলে না, আমিও বলি না। গুড। অফিসের আর কেউ কি জানে? সুমিত্রা তার গ্লাসে একটা চুমুক দিয়ে বলল, আরও একজন জানত, গতকাল পর্যন্ত। আজ আর সেও জানে না। ভ্রুকুঞ্চন হলো বাসুর। বললেন, আই সি। কিন্তু সে যে জানত তা তুমি কেমন করে জানলে? সে নিজেই স্বীকার করেছিল না রঞ্জনা? সুমিত্রা একটা মাথা ঝাঁকি দিল, যেন জিনের আমেজটা ঝেড়ে ফেলতে চাইল। বলল, কি দরকার স্যার এসব অপ্রিয় আলোচনায়? এর সঙ্গে তহবিল তসরুপের তো কোনো সম্পর্ক নেই। বাসু বললেন, আছে কি নেই তা তুমি জানো না। তবে সে ছেলেটা সব আনন্দ বেদনার অবসান হয়ে গেছে। সে এখন নিন্দাস্তুতির ঊর্ধ্বে। রঞ্জনাও বোধহয় তার গল ব্লাডারের স্ফীতি থেকে মুক্তি পেয়েছে। প্রসঙ্গটা আদালতে উঠবে না, কিন্তু আমার জানা দরকার। বলো সুমিত্রা, রঞ্জনার অবাঞ্ছিত মাতৃত্বের জন্য যে হরিমোহনই দায়ী, এ কথা তোমাকে কে বলেছিল? রঞ্জনা না হরিমোহন? না, রঞ্জনা নয়, হরিমোহনও নয়। নিতান্ত ঘটনাচক্রে। মাধবরাজ্যের সঙ্গে হরিমোহন নেপালে যায় কিউরিও সংগ্রহে। সপ্তাহখানেক ওরা দুজনে ছিলেন রঞ্জনার বাড়িতে। কি করে কি হয়েছে ঠিক জানি না। মাস তিনেক পরে হরি আমার মাধ্যমে আমার এক দিদির সাহায্য চাই। তোমার দিদি? কে তিনি? শিলিগুড়িরই একজন প্রাইভেট প্র্যাকটিশনার, গাইনি। দিদি ভেবেছিল ওরা স্বামী স্ত্রী। রঞ্জনা যে বিধবা তা বুঝতে পারেনি। ওরাও কিছু বলেনি। না হলে হয়তো দিদি আমাকেও বলতো না। প্রফেশনাল এথিক্সে হরি বা রঞ্জনা জানতো না যে আমি জানি। রঞ্জনা এখনো জানে না। রঞ্জনা যখন এজেন্ট তখন তাকে ছুটি নিতে হলো কেন? না, এজেন্ট ছিল, এখন নয়। মাস 6 আগে ও টেম্পোরারি হ্যান্ড হিসেবে জয়েন করেছে। পোস্টিং পোখরায়। ছুটি নিতে হয়েছে যেহেতু সে স্টেশন ছেড়ে কলকাতায় গেছে অপারেশন করাতে। বুঝলাম। চৈতালি তাহলে কিছু জানে না? চৈতালি হয়তো কিছুটা আন্দাজ করেছিল। সে ভেবেছিল ওর ভাই কারো প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটি যে কে তা আন্দাজ করতে পারেনি। আমার একটা বিশেষ অনুরোধ স্যার, এইসব প্রসঙ্গ আদালতে যেন না ওঠে। দেখুন, আমি আমার স্বামীকে পর্যন্ত এমন মুখরোচক কথাটা জানাইনি। হরি তো তার পাপের প্রায়শ্চিত্ত করেই গেছে। আর সেই বিধবা মেয়েটাকে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সুমিত্রা। আমি নিজে থেকে ও প্রসঙ্গ আদালতে আনব না। তাছাড়া কেসটা হয়তো আদালতে যাবেই না। তোমাদের বড় কর্তার হাবে ভাবে তাই মনে হলো। দমদম এয়ারপোর্টে ডোমেস্টিক অ্যারাইভাল দরজার সামনেই দাঁড়িয়েছিল কৌশিক। রাত তখন 9টা। ডিকিতে ওর সুটকেসটা তুলে দিয়ে কৌশিক রওনা হলো নজরুল সরণি ধরে। জিজ্ঞাসা করল, ওদিকে কিছু সুরাহা হলো? না, সুরাহা হয়নি কিছু। তবে কিছু তথ্য সংগ্রহ করা গেছে। কিছু দুঃসংবাদও আছে। হরিমোহন কাল মারা গেছে। আর চৈতালি? হ্যাঁ, তার পাত্তা পাওয়া গেছে। আরও জানা গেছে ঘাটতির পরিমাণ 2 লাখ নয়, 1 লাখ। কারণ সিনিয়র পার্টনার স্বীকার করেছেন কাউকে কিছু না বলে তিনি 1 লাখ টাকা ক্যাশ থেকে বার করেছিলেন, ফেরত দিয়েছেন। ও মা, এমনও হয় নাকি? হয়। ওদের কারবারটা অদ্ভুত। এদিককার খবর কি বলো? সুজাতার ধারণা সে নজরবন্দি হয়ে আছে। সে ফোন করেছিল নিজে থেকেই। একবার দুপুরে ট্যাক্সি নিয়ে এদিক ওদিক ঘুরেছিল। ওর মনে হলো কেউ ওকে ক্রমাগত অনুসরণ করে চলেছে একটা জিপে জিপে।
বাসু বললেন, ঠিক আছে, তুমি সরাসরি হোটেল পান্নায় চলো। আমাকে নামিয়ে দিয়ে লিটল রাসেল স্ট্রিটে গিয়ে হীরালাল ঘিসিংয়ের সঙ্গে দেখা করো। আমার নাম করে বলো, তার রাখিবহীন রঞ্জনা থাপার একটা প্রচণ্ড বিপদের আশঙ্কা করছি আমি। রঞ্জনাকে একটা বিষয়ে সাবধান করা দরকার। রঞ্জনার ঠিকানা অথবা টেলিফোন নাম্বারটা সংগ্রহ করার চেষ্টা করো। কৌশিক ওকে নামিয়ে দিয়ে চলে গেল লিটল রাসেল স্ট্রিটের দিকে। বাসু উঠে এলেন লিফটে করে 315 নম্বর ঘরে। কোড নকের সংকেত জানানোই ছিল। সুজাতা দরজা খুলে দিল। বাসুকে দেখে নিশ্চিন্ত হলো সুজাতা। বলল, আমার এই বিনাশ্রম কারাদণ্ডের মেয়াদ কখন কাটবে? এখনই। পুলিশ আর চৈতালিকে খুঁজছে না, সে আছে শিলিগুড়িতে। তুমি গুছিয়ে নাও, চলো চেক আউট করে আমরা বেরিয়ে যাই। আমি চেক আউট করবো চিত্রলেখা ব্যানার্জির পরিচয়ে? অফকোর্স, এ ঘরটা তো চিত্রলেখার নামেই বুক করা। কিন্তু আমার সই হয়তো মিলবে না। ন্যাচারালি, কিন্তু এ তো আর চেক নয়। চিত্রলেখার নামটা লিখে দিলেই হবে। টাকা যখন তুমি নগদে মিটিয়ে দিচ্ছ, তখন ওরা সই মেলাবে না। তাছাড়া আমি তো সঙ্গে থাকবই। ঠিক তখনই কে যেন কড়া হাতে দরজায় করাঘাত করল। বাসু বললেন, ঘরটা তোমার নামে ভাড়া নেওয়া। সুজাতা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দুজন সাদা পোশাকের পুলিশ অফিসার ভেতরে প্রবেশ করল। সেদিনের সেই দুজন নয়। একজন একটা কার্ড বাড়িয়ে ধরল সুজাতার দিকে। বললে, এটা আপনার? খোয়া গেছিল? সুজাতা হাত বাড়িয়ে প্লাস্টিক খাপে মোড়া ছোট্ট কার্ডটা নিল। সুজাতা জবাব দেবার আগেই পুলিশ অফিসারের নজর পড়ল বাসু সাহেবের দিকে। সুজাতাকে জিজ্ঞেস করে, এ ভদ্রলোকটি কে? সুজাতা বললে, আপনি দুটি প্রশ্ন পরপর করেছেন, কোনটার জবাব আগে চান? বলতে বলতেই সে লাইব্রেরি কার্ডটা বাসু সাহেবের হাতে গুজে দেয়। বাসু দেখলেন সেটা হাতে নিয়ে শিলিগুড়ি কেন্দ্রীয় সাধারণ পাঠাগার এর মেম্বারশিপ কার্ড, চৈতালি বসুর নামাঙ্কিত। অফিসারটি বললে, অল রাইট, প্রথম প্রশ্নটা জবাব দিন। এটা আপনার কার্ড? আপনি শিলিগুড়ি সাধারণ পাঠাগারের সভ্য? বাসু বললেন, অফিসার, এ প্রশ্ন আপনি কেন জিজ্ঞেস করছেন? অফিসার বাসু সাহেবের মুখোমুখি ঘুরে দাঁড়ায়, বলে, আপনি কে মশাই হরিদাস পাল? পুলিশি তদন্তে নাক গলাচ্ছেন? বাসু বললেন, কারেক্ট, পুলিশি তদন্ত। আপনারা তাহলে সাদা পোশাকি পুলিশ পুঙ্গব? তা অপরাধটা কি জাতীয় সে কথা তো বলতে হবে। অর্থাৎ ওই মেয়েটিকে কোন অপরাধে অভিযুক্ত করতে চান ওর জবাব শুনে। আপনি কি উকিল? আগে না, উকিল নই আমি। কিন্তু আপনি তো হবুচন্দ্র লালবাজারের গবুচন্দ্র পুলিশ নন। আপনার তো জানা উচিত প্রতিটি ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকারের সীমা। এতক্ষণে দ্বিতীয় অফিসারটি এগিয়ে আসে। প্রথম অফিসারকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, সরি মিস্টার বাসু, আমার সঙ্গী আপনাকে চিনতে পারেনি। ইয়েস, আমরা দুজন হোমিসাইড থেকে আসছি। এ মহিলাটি নিশ্চয়ই আপনার মক্কেল। আমরা এখনই ওকে গ্রেপ্তার করছি না, আমরা কিছু খবর সংগ্রহ করতে এসেছি মাত্র। কথা বলতে বলতেই অফিসারটি তার ইনসাইড পকেট থেকে শনাক্তিকরণ কার্ডটা বার করে বাসু সাহেবকে দেখালো। বাসু বললেন, ওকে, হোমিসাইড। তা খুনটা কে হয়েছে? প্রথম অফিসার বললে, সে কথা বলতে আমরা বাধ্য নই। বাসু বললেন, কারেক্ট, সেটা আপনাদের পুলিশি অধিকার। যেমন এই মেয়েটির সাংবিধানিক অধিকার কোনো প্রশ্নের জবাব না দেওয়া, যতক্ষণ আপনারা না জানাচ্ছেন যে কে খুন হয়েছে। কেন, ওর লিগ্যাল কাউন্সিল তো হাজির। সে তো আপনারা ধরে নিয়েছেন, উনি বা আমি তো তা বলিনি। আপনারা সহযোগিতা না করলে আমরাও করব না। দ্বিতীয় অফিসার প্রথমকে ধমক দেন, তুমি চুপ করবে দত্ত, কথাবার্তা যা বলার তা আমাকে বলতে দাও। ইয়েস স্যার, খুন হয়েছেন হীরালাল ঘিসিং কাল বিকালে বা সন্ধ্যায় লিটল রাসেল স্ট্রিটে, নিজের অ্যাপার্টমেন্টে। একটি মাত্র বুলেট উন্ড। এবার কি আমরা আমাদের প্রশ্নের জবাবটা পাব? উনি আপনার মক্কেল তো? বাসু বললেন, হ্যাঁ, ও আমার লোক। তুমি তোমার আইডেন্টিটি কার্ডটা ওদের দেখাও সুজাতা।
সুজাতা হাত বাড়িয়ে তার ভ্যানিটি ব্যাগটা খুলবার উপক্রম করতেই অফিসারটি ঝাঁপিয়ে পড়ে বাধা দিল। বললে, ধীরে দিদি, ধীরে। আমি ব্যাগটা এক নজর দেখে নেই। ব্যাগটা সে খুলল না। তপসে মাছের পেট টিপে খদ্দের যেমন বুঝে নেয় সেটা অ্যান্ডালা কিনা, সেভাবে অফিসারটি সমঝে নিল ব্যাগের ভিতরে পিস্তল আছে কিনা। বলল, এবার দেখান। সুজাতা তার ব্যাগ থেকে শনাক্তিকরণ কার্ডটা বার করে দেখালো। লালবাজারের ছাপমারা সুকৌশলী ডিটেকটিভ এজেন্সির পার্টনারের আইডেন্টিটি কার্ড। বাসু বললেন, একটা অপরাধের বিষয়ে তদন্ত করতে আমি সুজাতাকে এই ঘরটিতে লুকিয়ে থাকতে বলেছিলাম চিত্রলেখা ব্যানার্জির ছদ্ম পরিচয়। আর চিত্রলেখা ব্যানার্জি হচ্ছে শিলিগুড়ির বাসিন্দা শ্রীমতী চৈতালি বসুর ছদ্মনাম, তাই তো? আমি সে কথা বলিনি। আপনার বলার অপেক্ষায় আর নেই ওই তথ্যটা। এবার বরং বলুন, সুকৌশলী সুজাতাকে কি কারণে এই হোটেলে আপনি ছদ্মনামে লুকিয়ে থাকতে বলেছিলেন? নো কমেন্টস। শিলিগুড়ির শ্রীমতী চৈতালি বসু নিশ্চয়ই আপনার মক্কেল? প্রশ্নটা উঠছে কেন? শিলিগুড়ির শ্রীমতী চৈতালি বসুকে কি আপনারা কোনো কারণে খুঁজছেন? লুক হিয়ার মিস্টার বাসু, পুলিশ যখন তদন্তে আসে তখন প্রশ্ন তারাই করে, জবাব দেয় না। এবার বলুন, চৈতালি বসু কি আপনার মক্কেল? নো কমেন্টস। অলরাইট স্যার, শুনে রাখুন, হীরালাল ঘিসিংয়ের হত্যাকাণ্ডের জন্য আমরা চৈতালি বসুকে খুঁজছি। আপনাকে জানিয়ে রাখছি, তার পূর্বে আপনি যদি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন তবে সেটাকে পুলিশের কাজে বাধা দান করা হচ্ছে বলে গণ্য করা হবে। বাসু কোনো জবাব দিলেন না। ওরা দুজন চলে যেতেই বাসুর টেলিফোনটা তুলে নিলেন। বললেন, দিস ইজ রুম নম্বর 315। আমাকে শিলিগুড়ির একটা নম্বর দিন এসটিডিতে। 315 স্যার? ও ঘরটা তো মিস ব্যানার্জি বুক করেছেন। হ্যাঁ তাই। এই নিন, মিস ব্যানার্জির সঙ্গে কথা বলুন। বাসু রিসিভারটা সুজাতার হাতে দিলেন। টেলিফোন অপারেটর বললে, সরি ম্যাডাম, পুলিশের অর্ডারে এই ফোন থেকে কোনো আউট স্টেশন কল করা যাবে না। আপনি নিচে নেমে এসে এখান থেকে ফোন করতে পারেন। সুজাতা বলল, দরকার নেই, সেক্ষেত্রে আমি এখনই চেক আউট করব। আমার বিলটা রেডি রাখুন। ইয়েস মিস ব্যানার্জি। মিস ব্যানার্জি নয়, মিস চিত্রলেখা ব্যানার্জি আমাকে টাকা মিটিয়ে দিয়ে অনেক আগেই চলে গেছেন। আমি তার তরফে পেমেন্টটা করছি মাত্র। আমার নাম মিসেস সুজাতা মিত্র। আগে হ্যাঁ, লালবাজারের পুলিশ তা জানে। টেলিফোন রিসিভারটা নামিয়ে রাখল সুজাতা। সুজাতাকে বাসু বললেন, লেটস গো। পরদিন সকালে লালবাজার হোমিসাইড সেকশন থেকে বাসু সাহেব একটি ফোন পেলেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার, কাল হোটেল পান্নায় যখন জানতে চেয়েছিলাম মিস চৈতালি বসু আপনার মক্কেল কিনা, তখন আপনি বলেছিলেন নো কমেন্টস। অথচ আজ লকআপে ওই মিস বসুই বলছেন যে আপনি ওর অ্যাটর্নি। আপনার উপস্থিতি ভিন্ন উনি আমাদের কোনো প্রশ্নের জবাব দেবেন না। এখন আমরা কি করি বলুন স্যার? বাসু বললেন, হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ বলা অভ্যাস করুন। কাল যখন আপনি জানতে চেয়েছিলেন চৈতালি আমার মক্কেল কিনা, তখন আপনি জানাতে চাননি চার্জটা কি, কি কারণে তাকে খুঁজছেন। আজ গ্রেফতারের পর কি সেটা দয়া করে জানাবেন? ইয়েস স্যার, ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ, হীরালাল ঘিসিংকে। ধন্যবাদ। সেক্ষেত্রে চৈতালি আমার মক্কেল। আমি আধ ঘন্টার ভিতরে আসছি। জেল হাজতের একান্তে আবার দেখা হলো মেয়েটির সঙ্গে। কেঁদে কেঁদে এখনো তার চোখ দুটি লাল হয়ে আছে। বাসু জানতে চাইলেন, শিলিগুড়ি থেকে আসবার সময় পুলিশ কি কিছু দুর্ব্যবহার করেছে? এ কি চেহারা হয়েছে তোমার? চৈতালি মাথা নেড়ে বললে, না, এমনিতেই হরির মৃত্যুতে ভেঙে পড়েছিলাম। সামলে উঠতে না উঠতে এই হয়রানি, তাতেই হয় আমাকে পাগলি পাগলি দেখাচ্ছি। তুমি কি পুলিশের কাছে কোনো জবানবন্দি দিয়েছ? না, আপনি তো প্রথম দিনই বারণ করেছিলেন। তা করেছিলাম, কিন্তু তুমি তো আমার সব নিষেধ মেনে চলো না চৈতালি। আমি তোমাকে বলেছিলাম হোটেল পান্না থেকে শিয়ালদহ স্টেশনে ট্যাক্সি করে যেতে, সেখানে ভিড়ের মধ্যে মিশে যেতে, তারপর একটা ফ্লাইং ট্যাক্সি ধরে দমদম চলে যেতে। তা তো তুমি যাওনি চৈতালি। তুমি প্রথম সুযোগেই চলে গেলে লিটল রাসেল স্ট্রিটে। কেন? চৈতালি জবাব দিল না, গৌচ হয়ে বসে রইল। বাসু বললেন, তুমি বুদ্ধিমতী,
সব কথা যদি আমাকে খুলে না বলো তাহলে আমি কেমন করে তোমার কেস ডিফেন্ড করব বলো? তুমি হীরালালের অ্যাপার্টমেন্টে গেছিলে না? চৈতালি স্বীকার করল, তুমিই তাকে খুন করেছ। সোজা হয়ে বসল চৈতালি, বলল, নিশ্চয় নয়। তাহলে? আবার চুপ করে যায়। বাসু বললেন, অলরাইট, আমি বলছি, তুমি শুনে যাও। যদি ভুল কিছু বলি তুমি প্রতিবাদ করো, ঠিক এখনই যেমন বললে। নিশ্চয় নয়, কেমন? অশ্রু আর্দ্র চোখ দুটি মেলে চৈতালি তাকিয়ে থাকে। তুমি সন্ধ্যার ফ্লাইটটা ধরতে পারোনি এজন্য নয় যে তোমার মনে হয়েছিল কেউ তোমাকে ফলো করছে। আমি হীরালালের নাম ঠিকানা তোমাকে বলে গেছিলাম। তুমি ভেবেছিলে দমদমে প্লেন ধরার আগে নিজেই একবার হীরালালের সঙ্গে দেখা করবে। তোমার কাছে 50,000 টাকার অ্যাকাউন্ট পেই চেকটা তখন ছিল। তুমি ভেবেছিলে সেটা দেখিয়ে ওকে বলবে টাকার অভাব তোমার নেই, তবে ধীরে ধীরে মেটাবে। তুমি ওর কাছে কিছু সময় চেয়ে নেবে, তাই নয়? এবার উপর নিচ মাথা নেড়ে মেয়েটি স্বীকার করল। তাহলে তাই চাইলে না কেন? হীরালাল রাজি হলো না? হঠাৎ কান্নায় ভেঙে পড়ে চৈতালি। অনেক সান্ত্বনা দিয়ে, অনেক মিষ্টি কথা বলে ধীরে ধীরে ওর জবানবন্দিটা সংগ্রহ করলেন বাসু সাহেব। হ্যাঁ, সে ভেবেছিল হীরালালকে রাজি করাতে পারবে। হীরালালজির রাখি বহিন রঞ্জনা ওর বিশেষ বন্ধু, প্রয়োজন হলে রঞ্জনাকে দিয়ে রাজি করাবে। হরি যখন টাকাটা ওকে দিতেই আসছিল তখন টাকাটা দিয়ে দেওয়াই মঙ্গল। অন্তত কিছু সময় চেয়ে নিয়ে চেষ্টা করতে দোষ কি? স্কাইলার্ক অ্যাপার্টমেন্ট মস্ত প্রাসাদ, দুদিকে দুটো লিফট। চৈতালি যখন ওখানে গিয়ে পৌঁছায় তখন বেলা 3:15। এলাকাটা ফাঁকা ফাঁকা, তবে লিফটম্যান ছিল। চৈতালি নিজের বোর্ডে হীরালাল ঘিসিংয়ের অ্যাপার্টমেন্ট নাম্বারটা খুঁজছিল। লিফটম্যান নিজে থেকেই জানতে চাইল নাম কেয়া। বাধ্য হয়ে ওকে বলতে হলো নামটা। লিফটম্যান বললে, আইয়ে, 7 তলা, 3 নম্বর অ্যাপার্টমেন্ট। 7 তলায় প্যাসেজে নেমে চৈতালি জনমানব দেখতে পেল না। লিফটটা নেমে গেল। ও করিডোর দিয়ে একটু এগিয়ে দেখল একটা দরজায় 3 নম্বর লেখা। চৈতালি বার 2 বেল বাজায়, কোনো সাড়া জাগে না। তবে হ্যান্ডেল ঘুরিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল। ও ঘরের ভিতরে ঢুকে একবার বলে, ভিতরে কে আছেন? শুনছেন? ভিতরটা আলো আধারি, পর্দাগুলো টানা। হঠাৎ ওর নজর হয় ঘরের ও প্রান্তে একটা খাটে চিত হয়ে কে যেন শুয়ে আছে। ও কাছে এগিয়ে যেতে গিয়ে দেখল মেঝেটা পিছল, রক্ত। তখনই ও বুঝতে পারল লোকটা চিত হয়ে শুয়ে নেই, মরে গেছে। বাসু জানতে চাইলেন, তুমি কি করে বুঝলে লোকটা মরে গেছে? ওর গায়ে হাত দিয়ে, একেবারে ঠান্ডা। তারপর আমি পালিয়ে এলাম। না চৈতালি, ওই সময় তুমি তোমার ভ্যানিটি ব্যাগ খুলেছিলে, না হলে তোমার ব্যাগ থেকে লাইব্রেরি কার্ডটাও ঘরে পড়ে থাকতো না। কেন খুলেছিলে ব্যাগ? ব্যাগ খুলেছিলাম? তা হবে, হয়তো রুমাল বার করতে, কপালের ঘাম মুছতে। বাসু সাহেব ধমকে ওঠেন, অহেতুক মিছে কথা বলো না চৈতালি। সেই মর্মান্তিক মুহূর্তে কপালের ঘাম মুছবার প্রয়োজন হলে তুমি আঁচল ব্যবহার করতে, রুমাল নয়। বলো, কেন খুলেছিলে তোমার হাত ব্যাগ? কি আশ্চর্য, আমি আদৌ ব্যাগ খুলেছিলাম কিনা তা আমার মনেই পড়ছে না। তাহলে শিলিগুড়ি লাইব্রেরির মেম্বারশিপ কার্ডটাও ঘরে পাওয়া গেল কি করে? ও ঘরে ওই মর্মান্তিক মুহূর্তে তুমি তোমার হাত ব্যাগ খুলতে পারো দুটো হেতুর যে কোনো একটাতে। হয় রিভলভারটা ব্যাগ থেকে বার করতে, অথবা সেটা ভিতরে ঢোকাতে। বলো কোনটা? ওটা ব্যাগে ঢোকাতে। দ্যাটস বেটার। ওটা মেঝেতে পড়েছিল? হ্যাঁ, রক্তের মধ্যে। তুমি কি করে চিনতে পারলে যে ওটাই হরির রিভলভার? চৈতালি স্বীকার করল, দেখেই ও চিনতে পেরেছিল। তুলে নিয়ে ও সংলগ্ন বাথরুমে যায়। আলো জ্বেলে নম্বরটা দেখে, বুঝতে পারে এটাই হরির হারানো রিভলভারটা। সেটাকে জলে ধুয়ে নিয়ে ও হাত ব্যাগে ভরে ফেলে। ফেরার সময় ও লিফট দিয়ে নামে না, সিঁড়ি দিয়ে হেঁটে নামে। আর কারোর সঙ্গে ওর দেখা হয়নি।
তারপর ও একটা ট্যাক্সি নিয়ে দমদমের দিকে যায়। মাঝপথে একটা টেলিফোনের বুথ দেখতে পেয়ে ট্যাক্সিটা ছেড়ে দেয়। শিলিগুড়িতে ফোন করে। ডাক্তার সামন্তের সঙ্গে ওর কথা হয়। সামন্ত নাকি ওকে ধমকের সুরে শিলিগুড়ি ফিরে যেতে বলেন। হরি কেমন আছে জানতে চাওয়ায় রূঢ় স্বরে বলেন, এখনও বেঁচে আছে। এই প্রথম ওর মনে হলো হরি তাহলে বাঁচবে না। হরি যে মারা যেতে পারে এটা কি জানি কেন ওর অন্তর থেকে বিশ্বাস হয়নি, যদিও ডাক্তারবাবু বলেছিলেন কেসটা খুবই খারাপ। ডাক্তারবাবুর সঙ্গে টেলিফোনে কথা বলার পর চৈতালি সামনের পার্কের বেঞ্চিতে গিয়ে বসেছিল। কতক্ষণ সেখানে বসে বসে আবল তাবল চিন্তা করেছে তা ওর মনে নেই। ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। ওকে পার্কের বেঞ্চিতে ওইভাবে অনেকক্ষণ একা বসে থাকতে দেখে হঠাৎ একজন গুন্ডামতো লোক ঘনিয়ে এসে বেঞ্চির অপর প্রান্তে বসে। তখনই সংবিত ফিরে পায় চৈতালি। দেখে সন্ধ্যা 6:30 বাজে। তৎক্ষণাৎ ও ট্যাক্সি নিয়ে দমদমে এয়ারপোর্টের দিকে ছোটে, কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে গিয়ে খবর পায় বাগডোগরার প্লেন মিনিট 10 আগে ছেড়ে গেছে। চৈতালি দিশেহারা হয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেলে। কাউন্টারে তখন লোকজন বিশেষ ছিল না। এয়ারলাইন্সের কাউন্টারে বসা মেয়েটি জানতে চায় ওর কি হয়েছে, কেন এভাবে ভেঙে পড়েছে সে। চৈতালি তাকে জানায় যে দুনিয়ায় আর তার কেউ নেই, একমাত্র আছে এক যমজ ভাই। ও খবর পেয়েছে যে সেই ভাইটি শিলিগুড়ি হাসপাতালে মরণাপন্ন, মোটর অ্যাক্সিডেন্ট কেস। এইমাত্র ডাক্তারবাবুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, আজ রাত্রিটা কাটে কি না কাটে। কাউন্টারের মেয়েটির করুণা হয়, ওকে অপেক্ষা করতে বলে। দেখি আপনার জন্য কি করতে পারি। চৈতালি বলে, কি আর করবেন, বাগডোগরা যাওয়ার প্লেন তো আবার কালকে পাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথা দিতে পারছি না, কিন্তু নিতান্তই ভাগ্য। উত্তরবঙ্গে টি বোর্ড আর টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কি একটা অধিবেশন হচ্ছে। এই জন্য ওই সংস্থার তরফে একটা ছোট প্লেন চার্টার করা হয়েছে। কাউন্টারের মেয়েটি তা জানত। সেটা রাত 8টায় ছাড়বে। ছোট প্লেন, 30 জনের আসন, কিন্তু ওরা যাচ্ছে মাত্র 23 জন। ফলে স্থানাভাব হবে না, তবে অনুমতি জোগাড় করতে হবে। কাউন্টার গার্ল মেয়েটি সত্যি ভালো। যারা প্লেনটা চার্টার করেছেন তাদের বড় কর্তাকে গিয়ে চৈতালির বিপদের কথা সে জানায়। ইন্ডিয়ান টি বোর্ডের বড় কর্তার দয়া হয়, তিনি ওকে ওদের প্লেনে তুলে নিতে রাজি হয়ে যান। চৈতালি জানতে চেয়েছিল তাকে ভাড়া বাবদ কী দিতে হবে। জবাবে ওরা জানান যে যেহেতু প্লেনে এখনও 5-6টি ফাঁকা আসন আছে এবং যেহেতু চৈতালির জন্য ওদের সংস্থাকে বাড়তি কিছু খরচ করতে হচ্ছে না, ফলে ওরা চৈতালির কাছ থেকে কিছুই নেবেন না। চৈতালি ওই প্লেনেই বাগডোগরা চলে আসে। ওদের একটি গাড়ি শিলিগুড়ি হাসপাতালের দিকে আসছিল, তাতেই ওরা চৈতালিকে লিফট দেন। রাত প্রায় 10:30 নাগাদ চৈতালি হাসপাতালে এসে পৌঁছায়। হরিমোহন তখনও বেঁচে ছিল, যদিও তার জ্ঞান ছিল না। জ্ঞান ওর আদৌ হয়নি এই কয়দিনে। বাসু জানতে চাইলেন, তোমার স্টেটমেন্ট অনুযায়ী যখন তুমি দমদম এয়ারপোর্টে পৌঁছাও তখনও তোমার ভ্যানিটি ব্যাগে ছিল হরিমোহনের রিভলভারটা। সিকিউরিটি চেকিংয়ের আগে সেটা নিশ্চয়ই তুমি সরিয়ে ফেলেছিলে। কোথায়? লেডিস টয়লেটে লিটার বিনে। জেলখানার মেট্রন এগিয়ে এসে বলল, আপনাদের কথা কি এখনো শেষ হয়নি? সময় কিন্তু শেষ হয়ে গেছে স্যার। বাসু উঠে দাঁড়ান, বলেন, না, আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে। চৈতালির দিকে ফিরে বলেন, মনকে শক্ত করো চৈতালি, আমাদের শেষ পর্যন্ত লড়তে হবে। চৈতালি নত নয়নে নীরব রইল। দায়রা জজ রামেশ্বর গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেদিন কৌতূহলী মানুষের ভিড় মন্দ হয়নি। খবরটা মুখরোচক রূপেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। হীরালাল ঘিসিংয়ের হত্যা মামলার বিবরণ। দায়রা জজ এজলাসে এসে বসলেন। আদালতের ওপর দৃষ্টি বুলিয়ে টেবিলের ওপরে রাখা ফাইলটা তুলে নিয়ে বললেন, আজকের প্রথম মামলা হীরালাল ঘিসিংয়ের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কিত। স্টেট ভার্সেস মিস চৈতালি বসু। প্রতিবাদী জামিন পাননি এবং আদালতে উপস্থিত আছেন দেখছি। তার তরফে ওকালতনামা দাখিল করেছেন ব্যারিস্টার পি কে বাসু। ইজ দ্য ডিফেন্স রেডি, কাউন্সিলর?
বাসু ডান হাত তুলে গাত্রোত্থানের একটা উদ্যোগ দেখিয়ে বললেন, ইয়েস ইওর অনার। ওপাশ থেকে এপিপি শিবেন গুহ উঠে দাঁড়ান, বলেন, প্রসিকিউশনের প্রস্তুত হুজুর। জজ সাহেব বললেন, অল রাইট। আপনি কি কোনো প্রারম্ভিক ভাষণ দিতে চান মিস্টার এপিপি? একটি বাও করে অ্যাডভোকেট গুহ বললেন, কেসটি জটিল নয় ইওর অনার, কোনো প্রারম্ভিক ভাষণ নিষ্প্রয়োজন। আদালত অনুমতি করলে আমি সরাসরি প্রথম সাক্ষীকে ডাকতে পারি। বেশ, ডাকুন। বাসু সাহেবের কর্ণমূলে কৌশিক প্রশ্ন করে, বাদীপক্ষ প্রারম্ভিক ভাষণ না দিলে কি এই প্রতিবাদী পক্ষ দিতে পারেন না? বাসু বললেন, থামো না বাপু, পরে জিজ্ঞেস করো, এখন শুধু শুনে যাও। পুলিশ পক্ষের প্রথম সাক্ষী স্কাইলার্ক অ্যাপার্টমেন্টের জনৈক লিফটম্যান হরিকিষণ দোবে। শুক্রবার 11 ফেব্রুয়ারি রাত 7টার সময় সেই প্রথম মৃতদেহ আবিষ্কার করে। এপিপি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে সে নিজের পরিচয় দেয় এবং কিভাবে মৃতদেহ আবিষ্কার করে সে কথা বিস্তারিত জানায়। তার জবানবন্দি অনুযায়ী পোস্টাল পিয়ন স্কাইলার্ক অ্যাপার্টমেন্টের ঘরে ঘরে অথবা পৃথক পৃথক লেটার বক্সে চিঠি ফেলে যায় না। সেই কাজটা দুজন লিফটম্যানকে ভাগ করে করতে হয়। পোস্টাল পিয়ন একটা বড় লেটার বাক্সে সব চিঠি ঢেলে দিয়ে যায়। দোবে তালা খুলে সেগুলি ফ্লোর ওয়াইজ সাজায়। যাদের নামে লেটার বাক্স আছে তাদের বাক্সে তাদের চিঠি ফেলে দেয়। ঘটনার দিন সন্ধ্যার ডাকে সাততলার বাসিন্দা হীরালাল ঘিসিংয়ের নামে একটি চিঠি এসেছিল। হীরালাল ঘিসিংয়ের কোনো লেটার বক্স নেই। অ্যাপার্টমেন্টের ঠিকানায় তার চিঠিপত্র আসেও কদাচিৎ। এলে লিফটম্যান ওর দরজার তলা দিয়ে চিঠিখানি ভিতরে ঠেলে দেয়। সেদিনও সে তাই করতে গিয়েছিল, কিন্তু ওর নজর হয় সদর দরজাটা বন্ধ নেই, ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে। তাই সে বেল বাজায় 2-3 বার, কেউ সাড়া দেয় না। তখন সে ঠেলে দরজাটা খোলে। ঘর অন্ধকার। দেওয়ালের বাদিকে সুইচ বোর্ডটা কোথায় তা জানা ছিল দোবেজির। সে আলোটা জ্বালে, তৎক্ষণাৎ দেখতে পায় বিভৎস দৃশ্যটা। দোবেজি জানত পাশের অ্যাপার্টমেন্টেই থাকেন একজন ডাক্তারবাবু। ঘটনাচক্রে তিনি বাড়িতে ছিলেন। দোবেজি তাকে ডেকে নিয়ে আসে। তিনি হীরালালকে স্পর্শমাত্র করেই বলেন, অনেকক্ষণ আগে মারা গেছেন। ডাক্তারবাবুর ঘর থেকেই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার এবং থানায় টেলিফোন করা হয়। পুলিশ এসে পৌঁছায় আধ ঘন্টার মধ্যে। শিবেন গুহ জিজ্ঞাসা করেন, হীরালাল ঘিসিংকে তুমি জীবিত অবস্থায় শেষ কখন দেখেছ? सुबह करीब 9:30 बजे हुजूर, जब उन्होंने दफ्तर गए। তারপর তিনি কখন ফিরে আসেন তা জানো না? দেখনি? জি নেহি। শিবেন প্রশ্ন করেন, আসামিকে সাক্ষী পূর্বে কখনো দেখেছি কিনা? সাক্ষী বলে, হ্যাঁ দেখেছে, ওই শুক্রবার 11 তারিখেই বেলা 3টে সাড়ে 3টার সময়। বর্ণনা দেয়, মাইজি নিচের বোর্ডে কোনো আবাসিকের নাম ঠিকানা খুঁজছিলেন। দোবেজি তাকে প্রশ্ন করে জানতে পারে যে তিনি হীরালালজিকে খুঁজছেন। সে মেয়েটিকে 7 তলায় নামিয়ে দেয়। মাইজি কখন চলে যান তা সে জানে না, হয়তো তিনি লিফট দিয়ে নামেননি। শিবেন গুহ বাসু সাহেবের দিকে ফিরে বলেন, ইয়োর উইটনেস? বাসু বলেন, পরবর্তী সাক্ষী সাব ইন্সপেক্টর নৃপেন চৌধুরী। সে স্থানীয় থানা থেকে এসেছিল। সে জানায় যে মৃতদেহ আবিষ্কার করা মাত্র সে লালবাজার হোমিসাইড সেকশনে খবর দেয়। আধ ঘন্টা খানেকের মধ্যেই পুলিশ ফটোগ্রাফার আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে নিয়ে উপস্থিত হন হোমিসাইডের ইন্সপেক্টর কামাল হোসেন। তিনি কামরার একটি ম্যাপ আদালতে দাখিল করেন, বিভিন্ন আসবাবপত্রের অবস্থান দেখিয়ে। হীরালাল খাটের ওপর কিভাবে পড়েছিল তা একে দেখানো হয়েছে। অনেকগুলি আলোকচিত্রকে সে দাখিল করে। অ্যাডভোকেট গুহ প্রশ্ন করেন, আপনি কি ঘরের মেঝেতে আসামির নামাঙ্কিত কোনো কিছু খুঁজে পান? বাসু সাহেব আপত্তি দাখিল করেন, অবজেকশন ইওর অনার, লিডিং কোশ্চেন। শিবেন বলেন, আমি আদালতের সময় সংক্ষেপ করতে চাইছি মাত্র। প্রশ্নটা আমি উইথড্র করে নতুনভাবে জানতে চাইছি, রক্তের মধ্যে আপনি অপ্রত্যাশিত কোনো বস্তু কি দেখতে পান? আগে হ্যাঁ, শিলিগুড়ির একটি লাইব্রেরির কোনো একজনের সভ্য কার্ড। সেটি কি আপনি সঙ্গে করে এনেছেন? তাহলে কার্ডটা পড়ে দেখুন কার নামে ওই সভ্য কার্ড ইস্যু করা হয়েছিল।
সাক্ষী তার ব্রিফকেস খুলে প্লাস্টিকে জড়ানো একটি লাইব্রেরি কার্ড বার করে বলেন, এটি বর্তমান মামলার আসামি শ্রীমতী চৈতালি বসুর নামাঙ্কিত কার্ড। তার এবং লাইব্রেরিয়ানের একাধিক স্বাক্ষর আছে। বাসু সাহেবকে দেখিয়ে সেটি বাদীপক্ষের এক্সিবিট হিসেবে আদালতে নথিবদ্ধ করা হলো। ইন্সপেক্টর কামাল হোসেনকেও বাসু কোনো প্রশ্ন করলেন না। এরপর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তার সাক্ষ্যে জানালেন, ওই ঘরে অনেকগুলি লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট তিনি পেয়েছেন। হীরালালের, লিফটম্যান দোবেজির এবং কয়েকটি অজানা ব্যক্তির। বর্তমান মামলার আসামি শ্রীমতী চৈতালি বসুর কোনো আঙ্গুলের ছাপ কি পেয়েছেন? পেয়েছি, 2টি। একটি বাথরুমের আয়নায়, দ্বিতীয়টি ওই ঘরের ডোর নবে। প্রথমটি আসামির ডান হাতের মধ্যমার, দ্বিতীয়টি তার ডান হাতেরই বৃদ্ধাঙ্গুষ্ঠের। আপনি কি এ বিষয়ে নিঃসন্দেহ? আগে হ্যাঁ, যতগুলি পয়েন্ট অফ সিমিলারিটি পাওয়া গেলে নিঃসন্দেহ হওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া গেছে। আমি ফিঙ্গারপ্রিন্টের আলোকচিত্র সঙ্গে করেই নিয়ে আসছি, আপনারা চাইলে আদালতে দাখিল করতে পারি। বাসু সাহেবের অনুমতি নিয়ে তাই করা হলো। এরপর সাক্ষী দিতে এলেন অটোপসি সার্জন। তার মতে মৃত্যুর কারণ একটি .22 রিভলভারের বুলেট। বা চোখের প্রায় 5 সেন্টিমিটার উপরে তা কপালে আঘাত করে, তাতে প্রচুর রক্তক্ষরণ হয়। মৃত্যু কখন হয়েছিল বলে মনে হয়? আমার মতে ঘটনার দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি বেলা 2টো থেকে সন্ধ্যা 6টার মধ্যে উনি মারা যান। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে? না, আমার তো মনে হয় না। গুলিবিদ্ধ হয়ে হীরালালজি জ্ঞান হারিয়ে খাটের ওপর লুটিয়ে পড়েন, কিন্তু তার হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয় না। অন্তত 15 মিনিট, না হলে এত রক্তপাত হতো না। রক্ত বালিশ ভিজিয়ে মেঝেতে অনেকখানি জায়গা জুড়ে পড়েছিল। আপনি কি মৃতদেহের মস্তিষ্কের ভিতর থেকে বুলেটটি উদ্ধার করতে পেরেছিলেন? হ্যাঁ, 2জন সাক্ষীর উপস্থিতিতে আমি তা ব্যালিস্টিক এক্সপার্টকে দেখিয়েছিলাম। শিবেন গুহ এবার বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আপনি এবার জেরা করতে পারেন। বাসু উঠে দাঁড়ালেন, বললেন, একটা কথা আমাকে বুঝিয়ে বলুন ডক্টর সান্যাল। আপনার মতে হীরালাল ঘিসিং যখন গুলিবিদ্ধ হন তখন আততায়ী তার থেকে আন্দাজ কতটা দূরে ছিল? তা আমি কেমন করে জানব? হত্যা মুহূর্তে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তা ছিলেন না, কিন্তু এক্সপার্ট হিসেবে আপনি কি বলতে পারেন না যে আততায়ীর রিভলভারটা 6 ইঞ্চি বা 1 ফুট দূরে ছিল না? তা বলা যায়, কারণ অত কাছ থেকে ফায়ার হলে ক্ষতস্থানের আশেপাশে বারুদের চিহ্ন পাওয়া যেত। তার মানে দূরত্ব আন্দাজ মিটার খানেক হবে। হ্যাঁ, অন্তত মিটার খানেক, তার বেশি হতে পারে, কম নয়। দ্যাটস অল ইউর অনার। পরবর্তী সাক্ষী দমদমে বিমান পোতাশ্রয়ে অবস্থিত ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারের মহিলা কর্মী। সে তার সাক্ষ্যে জানালো, আসামিকে সে ঘটনার দিন সন্ধ্যা 7:15 প্রথম দেখে। আসামি নাকি কাউন্টারে এসে জানতে চেয়েছিল সন্ধ্যা 7টার বাগডোগরার প্লেনটা ছেড়ে গেছে কিনা। আসামির সঙ্গে তার যে কথোপকথন হয় তা সে বিস্তারিত জানায়। বাসু সাহেব লক্ষ্য করলেন, চৈতালি তার জবানবন্দিতে যা বলেছিল এই মেয়েটি ঠিক তাই বলে যাচ্ছে। চৈতালি কিছু মিছে কথা বলেনি। শিবেন গুহ জানতে চান, আপনি আসামিকে ভালো করে দেখুন, তারপর বলুন মানুষ চিনতে আপনার ভুল হচ্ছে না তো? একেই দেখেছিলেন সেদিন সন্ধ্যায়? ইনি টি বোর্ডের চার্টার প্লেনে রাত 8টায় বাগডোগরা চলে যান? হ্যাঁ তাই। মানুষ চিনতে আমার কোনো ভুল হচ্ছে না। ওর যমজ ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ওকে বেশ লক্ষ্য করে দেখেছিলাম। তাছাড়া একটু পরে টি বোর্ডের অফিসার আমাকে জনান্তিকে যখন বললেন, অবজেকশন ইউর অনার, আসামির অনুপস্থিতিতে সাক্ষীকে যে কথা তৃতীয় ব্যক্তি বলেন তা হেয়ারসে। অবজেকশন সাস্টেইনড। এপিপি জানতে চান, চৈতালির সঙ্গে লাগেজ কি ছিল? লাগেজ কিছুই ছিল না, ছিল শুধু একটা কালো ভ্যানিটি ব্যাগ। সেই ভ্যানিটি ব্যাগটিকে আপনি কি কোনো কারণে বিশেষভাবে লক্ষ্য করেছিলেন? আগে হ্যাঁ, আমার মনে হয়েছিল সেই ভ্যানিটি ব্যাগটায় ঠেলে ঠুলে এমন একটা কিছু ঢোকানো হয়েছে যার জন্য ওর শেপটাই বেঢপ হয়ে গেছে। আমার মনে হয়েছিল সেটা একটা। অবজেকশন। সাক্ষীর অনুমান। কিন্তু সাক্ষী সে কথায় কর্ণপাত না করে তার বাক্যটা শেষ করে, রিভলভার।
বিচারক প্রতিবাদীর আপত্তি মেনে নেন। মামলার নথি থেকে সাক্ষী উচ্চারিত শেষ বাক্যটি কেটে বাদ দেওয়া হয়। পরবর্তী সাক্ষীটি বোর্ডের সেই অফিসার যার অনুমতি অনুসারে চৈতালি সে রাত্রে চার্টার্ড প্লেনের আরোহী হিসেবে দমদম থেকে বাগডোগরা যায়। তিনি ধুরন্ধর ব্যক্তি, বোধ করি আইনজ্ঞ। প্রতিবাদী অবজেকশন দিতে পারেন এমন কথা তিনি আদৌ বললেন না, কিন্তু তার সাক্ষ্যে পরিষ্কার বুঝিয়ে দিলেন আসামিকে তিনি প্রথম যখন ওদের সঙ্গে চার্টার প্লেনে বাগডোগরা যাওয়ার অনুমতি দিলেন তার পর মুহূর্তেই ওর মনে হয়েছিল মেয়েটির ভ্যানিটি ব্যাগে এমন কিছু আছে যাতে সিকিউরিটি আপত্তি করবে। যা হোক, উনি অনুমতি দেওয়ার পরেই মেয়েটি মহিলাদের চিহ্নিত টয়লেটে ঢুকে যায়। একটু পরে যখন সে টয়লেট থেকে পার হয়ে আসে তখন উনি লক্ষ্য করে দেখেন ভ্যানিটি ব্যাগ ওইরকম বিসদৃশভাবে বেঢপ হয়েছিল না। পরবর্তী সাক্ষী এয়ারপোর্টের জনৈক জমাদার। সে তার সাক্ষ্যে জানালো যে ঘটনার দিন রাত ৮টার সময় সে লেডিস টয়লেটের লিটার বিন থেকে একটি রিভলভার উদ্ধার করে। সে জানায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারে যে দিদিমণি সেই সময় বসেছিলেন তিনিই ওকে ওই টয়লেটের লিটার বিনটা তল্লাশ করতে বলেছিলেন। সে আরও জানায় যে দিদিমণির নির্দেশে সে এয়ারপোর্টের জনৈক সিকিউরিটি অফিসারকে মারণযন্ত্রটা হস্তান্তরিত করে। পরবর্তী সাক্ষী এয়ারপোর্টের জনৈক সিকিউরিটি অফিসার সার্জেন্ট পরেশ পাল। সে তার সাক্ষ্যে জানায় যে ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টার থেকে জরুরি টেলিফোন পেয়ে সে ওই কাউন্টারে এসে দেখে লেডিস টয়লেটের লিটার বিন থেকে একটি রিভলভার পাওয়া গেছে। জমাদারের হাত থেকে সে যন্ত্রটা নেয়। চেম্বারটা খুলে দেখে ৬টি বুলেটের একটি মাত্র ব্যয়িত, বাকি ৫টি স্থানে রয়েছে, কিন্তু প্রতিটি বুলেটই জলে ভেজা। যেটি ব্যয়িত বুলেট তার খালি কেসটা ইজেক্ট করা হয়নি। সার্জেন্ট পাল রিভলভারের নম্বরটা নোট করে নেয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারের মহিলাটিকেও বলে নম্বরটা তার ডিউটি বুকে টুকে রাখতে। এপিপি জানতে চান রিভলভারটা কি বারুদের গন্ধ পেয়েছিলেন? না, ময়লার টিনে থাকা কিছু দুর্গন্ধই পাওয়া যাচ্ছিল। রিভলভারটিতে আর কিছু লক্ষ্য করেছিলেন কি? তখনই বোঝা যায়নি। পরে আমার বসের কাছে শুনেছি ল্যাবরেটরিতে টেস্ট করে বোঝা যায় রিভলভারটা রক্তের মধ্যে অনেকক্ষণ পড়েছিল। তার চারদিকেই রক্তের চিহ্ন ছিল। সাদা চোখে তা দেখা যাচ্ছিল না, কিন্তু মাইক্রোস্কোপিক টেস্টে ধরা যাচ্ছিল। রক্তটা কোন জীবের তা কি পরীক্ষায় বোঝা গেছিল? অফকোর্স, হিউম্যান ব্লাড, মানুষের রক্তই। হেয়ারসে অজুহাতে বাসু সাহেব কোনো আপত্তি দাখিল করলেন না, সময় সংক্ষেপ করতে। যে বিজ্ঞানী পরীক্ষা করেছেন তাকে পুলিশ অনায়াসে আদালতে হাজির করতে পারবে। রিভলভারটা কি আপনি সঙ্গে করে এনেছেন? না, উপরওয়ালার নির্দেশে আমি সেটা হোমিসাইড ডিপার্টমেন্টে ব্যালিস্টিক এক্সপার্টকে হস্তান্তরিত করে রসিদ নিয়েছিলাম। এবারেও বাসু সাহেব জেরা করলেন না। ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাক তার সাক্ষ্যে জানালেন যে কম্পারেটিভ মাইক্রোস্কোপের পরীক্ষায় তিনি নিঃসন্দেহ হয়েছেন যে হীরালাল ঘিসিংয়ের মৃত্যুর হেতু যে বুলেট সেটি ওই মারণযন্ত্র থেকেই নিক্ষিপ্ত। সংশ্লিষ্ট কাগজপত্র ও আলোকচিত্র তিনি আদালতে দাখিল করলেন। এপিপি জানতে চান রিভলভারটির লাইসেন্স কার নামে, তার কোনো খোঁজ কি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। লাইসেন্স হোল্ডার ছিলেন আসামির যমজ ভাই লেট হরিমোহন বসু। এপিপি আবার বাসু সাহেবকে বললেন, আপনি জেরা করতে পারেন। বাসু জানতে চান, আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন হরিমোহন বসু কোন দোকান থেকে ওই রিভলভারটি খরিদ করেছিল? হ্যাঁ, সে খোঁজও নিয়েছি আমরা। একটা রুটিন ব্যাপার। কোনো হত্যা মামলায় রিভলভার পাওয়া গেলে তার পূর্ণ ইতিহাস সংগ্রহ করা হয়। আমরা জেনেছি অস্ত্রটা আদালতের সিসি বিশ্বাসের দোকান থেকে প্রায় বছর ৩ আগে খরিদ করেন শিলিগুড়ির জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি, তাদের কর্মচারী হরিমোহনের জন্য। তার মানে হরিমোহন ওটা নিজের টাকায় কেনেনি? আগে না। তার মানে কি এই দাঁড়ালো যে রিভলভারের লাইসেন্সটা কর্মচারী হরিমোহন বসুর নামে হলেও সেটার মালিকানা শিলিগুড়ির জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানির? তা আমি ঠিক জানি না। সে কি, মামলা খতম হলে রিভলভারটা কাকে ফেরত দেবেন? হরিমোহন বসুর ওয়ারিশকে না ওই কোম্পানিকে? সেটা আমার জানার কথা নয়। আমার উপরওয়ালা স্থির করবেন সেটা। দ্যাটস অল ইওর অনার।
এই পর্যায়ে এবিপি জানালেন যে তাদের সাক্ষীর তালিকায় আর কেউ বাকি নেই। দয়া করে দায়রা জজ বললেন, নন রিসেসের সময় হয়ে গেছে। ওবেলা আমার কিছু রুটিন প্রসেস আছে। কাল পরশু আদালত বন্ধ। সোমবার বেলা 10টায় যদি পরবর্তী হিয়ারিংয়ের দিন ধার্য করা হয় তাহলে আপনাদের আপত্তি নেই নিশ্চয়ই? দুপক্ষই রাজি হলেন। আদালত বন্ধ হয়ে গেল। চৈতালি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন পায়নি। তাকে জেনানা ফাটকে যেতে হলো। যাবার আগে বাসু সাহেবের দিকে ফিরে বললে, কি বুঝছেন? হতাশ হবার কিছু নেই। অপরাধটা তুমি যখন করনি তখন ভয় কি? বেকসুর ছাড়া পাবে নিশ্চয়ই। মাঝখানে একটু বিরক্ত করি, যেহেতু গল্পটি মাঝামাঝি পর্যন্ত শুনে ফেলেছেন। আশা করি গল্পটি আপনাকে আনন্দ দিচ্ছে এবং ভালো লাগছে বিধায় এ পর্যন্ত শুনেছেন। গল্পটি কেমন লাগছে একটি কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে গল্পে চলে যাই। শুক্রবার সন্ধ্যায় আদালত থেকে ফিরে এসে সবাই বসেছেন সান্ধ্য আড্ডায়। রানী আদালতে যেতে পারেন না। সচরাচর বাসু সাহেব আদালতে কি ঘটল তার একটা সংক্ষিপ্ত বিবরণ দাখিল করেন, কিন্তু আজ কি জানি কেন তিনি বেশ নিরুৎসাহ। কৌশিকী আদালতের ঘটনা বিস্তারিত জানাল এবং সখেদে নিজের ক্ষোভটাও প্রকাশ করল। জানি না মামিমা, কেন এমনটা হলো। মামু আজ কাউকেই তেমনভাবে জেরা করলেন না। কিছু মনে করবেন না মামু, আমার মনে হচ্ছিল কোনো তৃতীয় শ্রেণীর আইনজীবীকে নিয়োগ করেছে ওই হতভাগিনী ফাঁসির আসামি। বাসু আজ পাইপ ধরাননি। বললেন, আই অ্যাগ্রি। আমি বিশ্বাস করেছি যে চৈতালি খুনটা করেনি, কিন্তু এ ডিলে একটাও অনার্স কার্ড নেই আমার হাতে, ট্রাম্প কার্ডও নেই। সারিবদ্ধ দৌড়িতিরি ছক্কা কি করে খেলব? সুজাতা বলে, আমার কিন্তু বিশ্বাস চৈতালি খুনটা করেছে। সে যে ওই ঘরে ঢুকেছিল তার অকাট্য প্রমাণ আছে। রিভলভারটা তার ভাইয়ের, আর 50,000 টাকা তছরূপ করে সে যে ছদ্মনামে হোটেলে এসে উঠেছিল এটাও প্রতিষ্ঠিত। বাসু বললেন, কিন্তু ওদের তহবিলে ঘাটতি শুধু 50,000 নয়, পুরো 1 লাখ। সেটা চৈতালি সরিয়েছে। আপনার ধমককে 50,000-এর ড্রাফট বানাতে বাধ্য হয়েছিল। বাকি 50,000 সে গায়েব করেছে। ও যেমন ডাইনে বায়ে মিথ্যা কথা বলে, তাতে ওর একটা কথাও বিশ্বাস হয় না। বাসু সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু ওর সলিসিটর হিসেবে আমাকে যে ধরে নিতে হবে ও অন্তত শেষ পর্যায়ে আমাকে মিথ্যা কথা বলেনি। দিস ইজ অন প্লিডার্স এথিক্স। কৌশিক বললে, ও ভালো কথা। একটা বিষয়ে আপনাকে অবহিত করা হয়নি। রবিকে মনে আছে? ইন্সপেক্টর রবি বোস? শিওর। ঘড়ির কাঁটায় যে লটারির টাকাটা পেয়েছিল, সে আমার প্রতি চিরকৃতজ্ঞ। কেন, রবি কিছু ক্লু দিতে পারছে? হ্যাঁ, একটা মাইনর ক্লু। সিজার লিস্টের একটা ডাক ব্যাগের রেইনকোট আছে, যেটা আদালতে দাখিল করা হয়নি। কি, ডাক ব্যাগ কোম্পানির রেইনকোট? জাস্ট মিনিট, সেটি কি ঘর সার্চ করার সময় ডিভানটার উপর পড়েছিল? হ্যাঁ, তাই ছিল। আপনি কি করে জানলেন? বাহ, ফটোগ্রাফে দেখলাম যে প্রসিকিউশন এক্সিবিট নম্বর 31। ফটোটা দরজার কাছ থেকে তোলা। মনে হলো ডিভানের ওপর পড়ে আছে একটা রেইনকোট। ডাকব্যাগের কিনা অবশ্য বোঝা যাচ্ছিল না। তখন মনে হয়নি, এখন মনে হচ্ছে ওটা ইনকম্পিটেবল। স্থানকালে একটা অসঙ্গতি। মাসটা ফেব্রুয়ারি, 3-4 মাস কলকাতায় বৃষ্টি হয়নি। এমন সময় হীরালাল তার বর্ষাতিটা কেন বার করে ডিভানের উপর রাখবে? না মামু, সমস্যাটা আরো গভীর। রেনকোটটা হীরালালের নয়, হতে পারে না। তুমি জানলে কেমন করে? হীরালাল ঘিসিংয়ের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, মানে 157 সেমি। রেনকোটটার ঝুল তার চেয়ে বেশি, মানে হীরালাল ওটা গায়ে দিলে 1 বিঘত পরিমাণ মাটিতে লুটাতো। ওটা অন্য কারো। তড়াক করে উঠে পড়েন বাসু সাহেব। প্রতিবর্তী প্রেরণায় হাতটা চলে যায় পকেটে, বার হয়ে আসে পাইপ আর পাউচ। ধীরে ধীরে কক্ষান্তরে চলে যান তিনি।
কেউ অবাক হয় না, এটা ওর স্বভাবসিদ্ধ ব্যবহার। এখন মিনিট 10 উনি পদচারণা করবেন নির্জন ঘরে, কার্যকারণ ঘটনা পরম্পরার বিষয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্তে আসবেন। বাসু লাইব্রেরি ঘরে চলে গেলেন। বিশে এসে জানালো খাবার তৈরি, জানতে চাইল টেবিল সাজাবে কিনা। রানী দৃঢ়স্বরে বললেন, না, সব কিছু ঢাকা দিয়ে রাখো, রুটিগুলো ক্যাসারোলে, মনে হচ্ছে আজ রাত হবে। তা হলো না কিন্তু। মিনিট 10 পরেই ফিরে এলেন বাসু, তার হাতে ধুমায়িত পাইপ। বললেন, শিলিগুড়িতে একটা এসটিডি করো তো রানু। জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের বড় তরফ বিজয়রাজ জৈনের রেসিডেন্সি। হিয়ার্স দ্য নাম্বার। রানী তার অভ্যস্ত আঙ্গুলে ধীরে ধীরে শিলিগুড়িতে এসটিডি করতে থাকেন। বাসু সাহেব সুজাতার কাছে ফিরে বলেন, লেটস হোপ দ্য ওল্ড ম্যান ইজ অ্যাট হোম। সে আশা সাফল্যমণ্ডিত হল। অচিরেই ও প্রান্তে ভারী গলায় শোনা গেল, ইয়েস, বিজয়রাজ স্পিকিং। বাসু বললেন, গুড ইভিনিং মিস্টার জৈন, দিস ইজ পি.কে. বাসু ফ্রম ক্যালকাটা। গুড ইভিনিং। বলুন ব্যারিস্টার সাহেব, কিভাবে আপনার সেবা করতে পারি? না, আমার নয়, আপনি সেবা করবেন জৈন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানিকে। আপনাদের কোম্পানির ক্যাশিয়ার আজ ফাঁসির আসামি, তাকে বাঁচানোর কর্তব্য আপনাদেরই, নয় কি? বিজয়রাজ গম্ভীরভাবে বললেন, দ্যাট ডিপেন্ডস। লুক হিয়ার ব্যারিস্টার সাহেব, চৈতালিকে আমি খুবই স্নেহ করতাম, কিন্তু সে যদি সত্যিই খুনটা করে থাকে তাহলে তাকে বাঁচাবার চেষ্টা আমি আদৌ করব না। হীরালালও আমার প্রিয় পাত্র ছিল। কারেক্ট, কিন্তু খুনটা চৈতালি করেছে কি করেনি সেটা তো স্থির করবেন বিচারক, আপনি আমি নই। যতক্ষণ বিচারক তাকে অপরাধীরূপে চিহ্নিত না করছেন ততক্ষণে সে বেনিফিট অফ ডাউটের খাতিরে আমার কাছে ক্লায়েন্ট, আপনার কাছে এমপ্লয়ি। হতে পারে, আমি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না যে ওই মেয়েটি ক্যাশ থেকে 50,000 টাকা সরিয়ে কলকাতার একটা হোটেলে ছদ্মনামে উঠেছিল এমন একটা মর্মান্তিক সময়ে যখন তার যমজ ভাই শিলিগুড়িতে মৃত্যুশয্যায়। দ্যাটস কারেক্ট, কিন্তু কেন, কি মর্মান্তিক হেতুতে? আমি জানি না। একটি 20-22 বছরের অবিবাহিতা মেয়ে কোন মর্মান্তিক হেতুতে ক্যাশ থেকে 50,000? জাস্ট এ মিনিট, ফিগারটা কি 50,000 টাকা? 1 লাখ নয়? না, 50,000। স্ট্রেঞ্জ, প্রথম শুনলাম 2 লাখ, পরে আপনি বললেন ক্যাশ থেকে আপনি 1 লাখ নিয়ে গেছিলেন। তাহলে? বাধা দিয়ে জৈন বললেন, বাকি 50,000-এরও হিসাব পাওয়া গেছে, মাধো নিয়েছিল, ওর মনে পড়ে গেছে। বাসু সাহেব লুইস ক্যারলের সেই অনবদ্য ব্যাকরণ বহির্ভূত বিস্ময়সূচক ধ্বনিটা উচ্চারণ করে বললেন, কিউরিয়াস স্যার অ্যান্ড কিউরিয়াস স্যার। তার মানে ক্যাশে এখন কোনো ঘাটতিই নেই, তাই তো? যেহেতু চৈতালি তার 50,000-এর ড্রাফটটা নিশ্চয়ই এতদিনে জমা দিয়েছে। সেটা বড় কথা নয় বাসু সাহেব, আপনার মক্কেল যে কেন ক্যাশ থেকে 50,000 টাকা নগদে সরিয়েছিল তার কোনো যুক্তিসঙ্গত কারণ সে দেখাতে পারেনি, ফলে এটাকে এম্বেলসমেন্ট বলা যাবে না, বাট ইট সার্টেনলি অ্যামাউন্টস টু অ্যান অ্যাটেম্পট টু ইট। আপনি কি চান প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক? কেন চাইব না? যদি প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে বুঝতে পারি আমার ধারণাটা ভুল, চৈতালি যা করেছে তার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তাহলে নিশ্চয়ই আমি খুশি হব। কিন্তু আপনি আমাকে হঠাৎ ফোনটা করলেন কেন বলুন তো? আমি আপনার সাহায্য প্রার্থী। কি জাতীয় সাহায্য বলুন, আমার ক্ষমতার মধ্যে হলে নিশ্চয়ই করব। আগামী সোমবার মামলার নেক্সট হিয়ারিং ডেট, সেদিন সকাল 10টায় আমি আপনাদের কর্মী সুমিত্রা গর্গকে সাক্ষীর মঞ্চে তুলতে চাই। সুমিত্রা? সুমিত্রা কি জানে? কি সাহায্য করবে আপনাকে? সেটা আমার বিবেচনাতেই ছেড়ে দিন না কেন? অলরাইট, তাকে ছুটি দিতে আমার আপত্তি নেই। তার যাতায়াতের ভাড়া আর রাহা খরচের দায়িত্ব যদি আপনি নেন তবে সে যাবে, অবশ্যই তার যদি নিজের কোনো আপত্তি না থাকে। সে তো আদালতের কোনো সমন পায়নি। বাধা দিয়ে বাসু সাহেব বলেন, সেটুকু উপকার আপনাকে করতে হবে, তাকে রাজি করানোর কাজটা। শুধু তাই নয়, ওই সঙ্গে আপনারা দুজনও আদালতে উপস্থিত থাকবেন।
এটাই আমার প্রার্থনা। আমরা দুজন মানে? আপনি এবং আপনার জুনিয়র পার্টনার মাধবরাজ। দ্যাটস ইম্পসিবল। সোমবার আমার অনেক কাজ। তাছাড়া আই নো আপনারা দুজনেই অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের স্বার্থে আমি সাজেস্ট করব আপনারা দুজন আপনাদের সব জরুরি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে সোমবার ভোরের ফ্লাইটে কলকাতায় চলে আসবেন। এয়ারপোর্টে আমার লোক থাকবে, আপনাদের হোটেলে পৌঁছে দেবে, তারপর আদালতে নিয়ে আসবে। বিজয়রাজ একটু দম ধরে বললেন, প্রতিষ্ঠানের স্বার্থে মানে? দেখুন মিস্টার জৈন, মক্কেলকে বাঁচাতে আমাকে সব রকম চেষ্টাই করতে হবে। আপনাদের তিনজনকে সাক্ষী হিসেবে পেলে আমার কাজটা সহজ হবে, না পেলে আমাকে অন্য দিক দিয়ে অনুসন্ধান করতে হবে। আমাকে দেখতে হবে হীরালাল খুন হবার 2-4 দিন আগে হঠাৎ কেন 2 লাখ টাকা আপনাদের ক্যাশে ঘাটতি হয়েছিল, কিভাবে সে টাকা ভল্টে ফিরে আসে, কি কারণে আপনাদের ক্যাশে সচরাচর ওই জাতীয় বিশাল অঙ্কের টাকা জমা থাকে, আপনাদের কেনাবেচার কত শতাংশ চেকে হয়, কতটা ক্যাশে, কেন বেচাকেনার সিংহভাগ নগদে হয়ে থাকে, ইত্যাদি। বিজয়রাজ বাধা দিয়ে বলে ওঠেন, কিন্তু আমরা তো কোনো অভিযোগ করিনি যে আমাদের ক্যাশে কখনো কোনো ঘাটতি হয়েছে বা এখনো আছে। করেছেন, মৌখিকভাবে, আমার কাছে। প্রথমে আপনার পার্টনার বললেন 2 লাখ, পরে শুনলাম 1 লাখ, এখন শুনছি ঘাটতিই নেই। কিন্তু আপনার পার্টনারের মৌখিক অনুরোধে ওই তহবিল তছরূপের ব্যাপারে ডিআইজি নর্দার্ন রেঞ্জ লালবাজারে ফোন করেছিল, এটা ফ্যাক্ট। দুজন সাদা পোশাকের পুলিশ সেই অনুসারে রিপন স্ট্রিটের হোটেল পান্নায় আমার মক্কেলকে জেরা করতে চায়, এটাও ফ্যাক্ট, তাই নয়? আপনি ঠিক কি চান বলুন তো? গিভ অ্যান্ড টেক, কিছু দেওয়া কিছু নেওয়া। আপনারা তিনজনে সোমবার সকালে আদালতে উপস্থিত হন, যাতে আমি চেষ্টা করতে পারি আপনাদের বিজনেসের ওইসব খুঁটিনাটি আদালতে না আলোচিত হয়। বুঝতেই পারছেন, তাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার কম্পিটিটর ফার্ম সবাই অত্যন্ত উৎসাহী হয়ে পড়বে। অলরাইট, ইউ উইন। সোমবার সকালে আমরা যাচ্ছি। তিনজনেই? আমার কথার নড়চড় হয় না মিস্টার বাসু। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। সোমবার সকালে কৌশিক আর সুজাতা বাসু সাহেবের গাড়িটা নিয়ে দমদম এয়ারপোর্টে এসে হাজিরা দিল। ওরা দুজনে নিউ আলিপুরের বাড়িতে ফিরে এলো বেলা 9টা নাগাদ। কথা ছিল জৈন খুড়ো ভাইপোকে হোটেলে নামিয়ে দিয়ে সুমিত্রাকে নিয়ে ওরা বাড়িতে ফিরে আসবে। তাই এলো ওরা। ওরা তিনজনেই এসেছেন। বিজয়রাজ জানিয়েছেন যে নির্দিষ্ট সময় তিনি ভাইপোকে নিয়ে দায়রা জজের আদালতে উপস্থিত থাকবেন। সুমিত্রা গাড়ি থেকে নেমে এসে বাসু সাহেব এবং রানীকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাসু সাহেবকে বলল, আমাদের কখন আদালতে যেতে হবে? আধ ঘন্টার মধ্যেই। তুমি ব্রেকফাস্ট খেয়ে নিলেই। আমি তো প্লেনেই সে পর্ব সেরেছি, আর কিছু খাবো না এখন। কিন্তু আপনি তো আমাকে তালিম দেবার সময় পাবেন না। বাসু বললেন, তালিম আবার কি? তোমাকে আমি সাক্ষীর মঞ্চে তুলব, তারপর একের পর এক প্রশ্ন করে যাব, তুমি তোমার জ্ঞান মতো তার জবাব দিয়ে যাবে। ট্রুথ, হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। তারপর হয়তো পুলিশের পক্ষ থেকে তোমাকে ক্রস এক্সামিন করবে, সেখানেও সত্য কথা বলে যাবে। কোনো কিছু গোপন করার চেষ্টা করো না। আপনাকে দু একটা কথা গোপনে বলতে চাই। বেশ তো, চলো আমরা লাইব্রেরি ঘরে গিয়ে বসি। দুজনে লাইব্রেরি ঘরে এসে বসলেন। বাসু বলেন, এবার বলো, আপনি কি আমার দিদির সম্বন্ধে কোনো প্রশ্ন করবেন? আই মিন, হরিমোহন আর রঞ্জনদী তার চেম্বারে এসেছিল, দিদি যে ওদের স্বামী স্ত্রী ভেবেছিল। মাঝপথেই সুমিত্রা থেমে যায়। বাসু বললেন, এখনই কিছু বলতে পারছি না। বাস্তবে ঠিক কি ঘটেছে তার সঠিক ধারণা এখনও করে উঠতে পারেনি। তার একটা ক্ষীণ সন্দেহ জেগেছে মনে। আমার মনে হয় আদালতে বিভিন্ন লোকের সাক্ষী চলতে থাকাকালে। সুমিত্রা বাধা দিয়ে বললে, আমার বদলে যদি আপনি রঞ্জনাদিকে সাক্ষী হিসেবে পেতেন তাহলে খুব সুবিধা হতো, তাই নয়? আমি যতটা জানি রঞ্জনাদি আমার চেয়ে অনেক অনেক বেশি খবর রাখে। নেপাল থেকে অনেক দামি জিনিস সে হীরালালজির মাধ্যমে স্মাগল করেছে। ওরা দুজনেই বিজয়রাজ্যের খুব প্রিয় পাত্র। আর মাধবরাজ্জি, তার সঙ্গে রঞ্জনার সম্পর্কটা কেমন? ভালো নয়। তার একমাত্র কারণ রঞ্জনা ছিল বড় কর্তার পেয়ারের।
তাছাড়া মাধবরাজজি তার স্ত্রীকে দারুণ ভয় পান। কোনো মহিলা কর্মী বা এজেন্টের সঙ্গে একটু মেলামেশা করলেই সন্দেহবাতিক মিসেস ওর হেনস্থা শুরু করেন। বাসু বলেন, সে যাই হোক, তুমি আমাকে এ ঘরে ডেকে নিয়ে এলে কেন? গোপন কথাটা কি? রঞ্জনা থাপা এখন কোথায় আছে আপনি জানেন? নিশ্চয়ই না। তা জানলে তো তাকে সমন ধরাতাম। শুনুন স্যার, তার প্রয়োজন হবে না। রঞ্জনাদি এখন কলকাতায় আছে। শুধু তাই নয়, আজ আদালতে সে উপস্থিত থাকবে। রীতিমতো অবাক হয়ে যান বাসু সাহেব। বলেন, তুমি কেমন করে জানলে? আমার সঙ্গে তার আজ সকালে দেখা হয়েছে, ওই দমদম এয়ারপোর্টেই। ও আজই কাঠমান্ডু কলকাতার ফ্লাইটে কলকাতায় এসেছে। লেডিস টয়লেটে ঘটনাচক্রে দেখা হয়ে গেল। হীরালালজি যে খুন হয়ে গেছে এই খবরটা ও পোখরা গ্রামে বসে সে সময় জানতে পারেনি, মাত্র গত পরশু জানতে পারে। ও হীরালালজির রাখি বহিন। তা রঞ্জনা কলকাতা এসেছে কেন? ভাইয়ের শ্রাদ্ধ শান্তি করে যাবে। ও আমাকে বলেছে ওর দৃঢ় বিশ্বাস চৈতালি ওর দাদাকে খুন করেনি। কে করেছে ও জানে না, আন্দাজ করতে পারে মাত্র। ও আমাকে আরও বলেছে আজ সকালে সে আদালতে উপস্থিত থাকবে প্রথম থেকেই। আপনি যদি প্রয়োজন বোধ করেন এবং নকিবকে দিয়ে ওর নাম ঘোষণা করেন, তাহলে সে সাক্ষী দিতেই উঠবে। ওর ভাইকে যে খুন করেছে তাকে যদি আপনি খুঁজে বার করতে পারেন, তাহলে ও আপনাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। বাসু অত্যন্ত উৎসাহিত হয়ে ওঠেন। বলেন, এ তো দারুণ খবর। তা সে তোমার সঙ্গে এখানে চলে এলো না কেন? কারণ ও চায় না বিজয়রাজ বা মাধবরাজ জানতে পেরে যান যে ও সাক্ষী দিতে ইচ্ছুক। আইসি, কিন্তু সেটাই বা কেন? আমি জানি না, কারণটা সে আমাকে জানায়নি। এই সময় লাইব্রেরির রুদ্ধদ্বারে কে টোকা দিল। বাসু দরজা খুলে মুখ বাড়াতেই কৌশিক বললে, আর দেরি করা চলবে না মামু, ট্রাফিক জ্যাম হলে আদালতে পৌঁছতে দেরি হয়ে যাবে যে। অলরাইট, লেটস প্রসিড। কৌশিক, সুজাতা আর সুমিত্রাকে নিয়ে যখন বাসু সাহেব দায়রা জজের আদালতে এসে পৌঁছালেন, তখনও আদালত বসতে মিনিট 10 বাকি। প্রবেশদ্বারের বাইরেই ওর সঙ্গে দেখা হয়ে গেল ইন্সপেক্টর রবি বসুর। দুহাত তুলে নমস্কার করল সে। বাসু বললেন, থ্যাঙ্কস। রবি বুঝল, বলল, এই আর এমন কি, আপনি আমার যে উপকার করেছেন, আরও যদি কোনো প্রয়োজন হয়। হ্যাঁ, আজই কিছু নাটকীয় ঘটনা আদালতে ঘটতে পারে, চারিদিকে নজর রেখো। মানে? বুঝেছি স্যার, কেউ পালাবার উপক্রম করলে আদালত চৌহদ্দির বাইরে। কথাটা তার শেষ হলো না। বাসু সাহেব বললেন, জাস্টিস গাঙ্গুলি এসে গেলেন মনে হচ্ছে। ঠিক তাই। একটা ঝকঝকে অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো আদালতের দোরগোড়ায়। কোর্টের এক উর্দিধারী পেয়াদা মস্ত স্যালাম করে গাড়ির পিছনের পাল্লাটা খুলে ধরল। জজ সাহেব নামলেন, ডানে বায়ে তাকালেন না, নিজের চেম্বারের দিকে এগিয়ে গেলেন। আরদালি পিছন পিছন গেল থার্মো টিফিন ক্যারিয়ারের ঝোলা আর জলের বোতলটা নিয়ে। বাসু সাহেবের সঙ্গে দোরগোড়াতেই দেখা হয়ে গেল বিজয়রাজের। দুজনে করমর্দন করলেন। বিজয়রাজ অনুচ্চ কণ্ঠে বললেন, আমি আমার কথা রেখেছি স্যার, আশা করি। বাসু হেসে বললেন, উল্লেখ নিষ্প্রয়োজন। বসুন গিয়ে দর্শকের আসনে, আমিও আমার কথা রাখব। গিভ অ্যান্ড টেক। দর্শক দলের সামনের সারিতেই বসেছিল মাধবরাজ। লক্ষ্য করছিল সবই, কিন্তু না দেখার একটা ভান করে বসেই রইল। ইতিমধ্যে কৌশিক, সুজাতা আর সুমিত্রা বসেছে দর্শক আসনে। বাসু দর্শকদের উপর একবার চোখ বুলিয়ে দেখলেন। রঞ্জনা থাপাকে চেনেন না, শনাক্ত করতে পারলেন না। ওপাশে শুধু এপিপি নন, আজ পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি স্বয়ং এসে বসেছেন। তার মতে মামলাটা ক্রমশ বাসু সাহেবের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই তার উৎসাহ ক্রমবর্ধমান। বাসু সাহেবের সঙ্গে সুমিত্রার চোখাচোখি হল। উনি তাকে কাছে ডাকলেন। সুমিত্রা এগিয়ে এলো। বাসু তার কর্ণমূলের প্রশ্ন করেন, মাথা না ঘুরিয়ে আমার প্রশ্নের জবাব দাও। দর্শক দলে কি রঞ্জনা থাপা এসে বসেছে? সুমিত্রা বলল, হ্যাঁ, প্রায় পিছনের সারিতে, একটা সাদা সিল্কের। কথাটা শেষ হল না তার। জজ সাহেব তার খাস কামরা থেকে আদালতে প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালো। জাস্টিস গাঙ্গুলি,
আসন গ্রহণ করে প্রথামাফিক জেনে নিলেন নির্ধারিত প্রথম মামলার বাদী প্রতিবাদী উপস্থিত কিনা, আসামি আদালতে হাজির আছে কিনা। তিনি লক্ষ্য করলেন আজ পিপি স্বয়ং এসেছেন। জজ সাহেব বললেন, স্টেট ভার্সেস শ্রীমতী চৈতালি বসুর মামলা। আগের দিন প্রসিকিউশন তাদের তালিকা শেষ করেছিলেন, এখন প্রতিবাদী তার সাক্ষীদের একে একে ডাকতে পারেন। বাসু বললেন, তার পূর্বে আমি প্রসিকিউশনের একজন সাক্ষীকে ক্রস করতে চাই। তরাক করে লাফিয়ে ওঠেন পিপি মাইতি সাহেব, বলেন, দিস ইজ প্রিপটাস ইউর অনার। বাদীপক্ষ তাদের সাক্ষীদের একে একে তুলেছেন। প্রতিটি ক্ষেত্রেই মাননীয় সহযোগীকে আদালত সুযোগ দিয়েছেন জেরা করবার জন্য। উনি তা করেননি। এখন তা করতে চাইলে সেটা বেনজির হয়ে যাবে। হি হ্যাজ মিসড দ্য পাস। বাসু আদালতকে সম্বোধন করে বললেন, ইতিমধ্যে প্রতিবাদী পক্ষ কয়েকটি তথ্য জানতে পেরেছেন যে কথা পূর্বদিন জানা ছিল না। প্রথমে ক্রস না করে বিশেষ কারণে পরে ক্রস এক্সামিন করা আদৌ বেনজির নয়। আমি হাফ এ ডজন নজিরের তালিকা নিয়ে এসেছি, আশঙ্কা করে যে মাননীয় সহযোগী আপত্তি করতে পারেন। তার ভিতর একটি মাস ছয়েক আগে এই আদালত থেকেই মঞ্জুর করা হয়েছিল, যখন বিচারকের আসনে বসেছিলেন ইউর অনার হিমসেলফ এবং আমি ছিলাম প্রতিবাদী। স্টেট ভার্সেস নবীন খাসনবিশের মামলা, এপি নওলখার মার্ডার কেসে। বিচারক বলেন, অলরাইট, আদালত অনুমতি দিচ্ছেন। আপনি বাদীপক্ষের কোন সাক্ষীকে জেরা করতে চান? হোমিসাইড ইন্সপেক্টর মিস্টার কামাল হোসেন, যিনি লোকাল থানার অনুরোধে সরেজমিনে তদন্তের দায়িত্ব নিয়েছিলেন। আদালতের নির্দেশে কামাল হোসেন পুনরায় সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ায়। বিচারক তাকে স্মরণ করিয়ে দেন যে ইতিপূর্বে সে হলফ নিয়েছে বলে দ্বিতীয়বার তাকে দিয়ে হলফনামা পড়ানো হলো না। বাস্তবে সে জেরায় যা বলবে তা হলফ নিয়ে জবানবন্দি বলেই ধরা হবে। কামাল মাথা নেড়ে বলল, আই নো ইওর অনার। মাইতি আর নিজেকে সামলাতে পারেন না। দাঁতে দাঁত চেপে স্বগতোক্তি করে ওঠেন, দিস ইজ রিডিকুলাস। জাস্টিস গাঙ্গুলি তৎক্ষণাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, বেগ ইউর পার্ডন পিপি। কি বললেন আপনি? মাইতি ততক্ষণে সামলে নিয়েছেন, বললেন, না কিছু নয়। জাস্টিস গাঙ্গুলি বলেন, অনুগ্রহ করে মনে রাখবেন এটা আদালত, অভিনয় মঞ্চ নয়। দ্বিতীয়বার কোনো স্বগতোক্তি আদালতের কানে এলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইয়েস, ইউ মে প্রসিড মিস্টার ডিফেন্স কাউন্সিল। বাসু উঠে দাঁড়ালেন। কামালকে প্রশ্ন করলেন, হীরালাল ঘিজিংয়ের ঘর থেকে আপনি যেসব জিনিস থানায় নিয়ে যান তার ভিতর একটা ডাকবেকের রেইনকোট ছিল কি? মাইতি গর্জে ওঠেন, অবজেকশন, দ্যাটস এ লিডিং কোশ্চেন। জজ সাহেব বলেন, অবজেকশন ওভাররুলড। নাও মিস্টার পিপি, আই সাজেস্ট আপনি একটু মুখে চোখে জল দিয়ে আসুন। ডোন্ট লুজ ইউর টেম্পার। সাক্ষী বাদীপক্ষের, প্রতিবাদী জেরায় তো লিডিং কোশ্চেন করতেই পারেন আন্ডার সেকশন 143। মাইতি মুখে রুমাল দিয়ে মুখটা মুছতে মুছতে বলেন, আই এম সরি ইওর অনার। জজ সাহেব সাক্ষীর দিকে ফিরে বলেন, সওয়ালের জবাব দিন। সাক্ষী বললে, আমার স্মরণ হচ্ছে না হুজুর। বাসু সাহেব একখণ্ড কাগজ বাড়িয়ে ধরে বলেন, এইটা তো আপনার সিজার লিস্ট, যার এক কপি আপনি কেয়ারটেকারকে দিয়ে এসেছিলেন। ওর 13 নম্বর আইটেমটা দেখুন তো, কিছু মনে পড়ছে? কামাল এতক্ষণে স্বীকার করে, ও হ্যাঁ, মনে পড়েছে, ছিল বটে। আপনি সেটা থানায় নিয়েই বা গেলেন কেন? আর যদি নিয়ে গেলেন তো আদালতে দাখিলই বা করলেন না কেন? কামাল চটজলদি জবাব দিল, আমি ওটা সিজ করেছিলাম ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে যে ওতে কোনো রক্তের দাগ লেগেছে কিনা। পরে দেখা গেল যে বর্ষাতিটাতে কোনো রক্তের দাগ লাগেনি, ফলে ওটা মামলায় উপস্থাপিত করা হয়নি। আপনি ওই রেইনকোটের উপস্থিতিতে অস্বাভাবিক কিছু দেখেছেন কি? অস্বাভাবিক? না, অস্বাভাবিক কিছু দেখব কেন? ওটা কিছু লেডিস ওয়াটারপ্রুফ নয়। একজন সিউডো ব্যাচেলারের এক কামরা ঘরে বর্ষাতি বস্তুটাকে অস্বাভাবিক মনে হবে কেন? আপনার মনে হয়নি যে ওটা হীরালালজির বর্ষাতি নয়? আগে না, তা মনে হবে কেন? জজ সাহেব এখানে বাধা দিয়ে বলে ওঠেন, মিস্টার ডিফেন্স কাউন্সিল, হত্যা মামলার সঙ্গে ওই বর্ষাতিটা কিভাবে সংশ্লিষ্ট তা যদি একটু বুঝিয়ে বলেন। বাসু বললেন,
মৃত হীরালাল ঘিসিংয়ের দেহ দৈর্ঘ্য ছিল 5 ফুট 2 ইঞ্চি। আমার অনুমান ওই বর্ষাতিটা যার মাপে কেনা সে অন্তত 5 ফুট 10 ইঞ্চি লম্বা। সেটা আকারে এত বড় যে হীরালালজি সেটা পড়লে 1 বিঘত পর্যন্ত মাটিতে লোটাতো। এটা কিভাবে হোমিসাইড ইন্সপেক্টর লক্ষ্য করলেন না তা আমার বোধগম্য হচ্ছে না। আদালতের কাছে আর্জি পেশ করছি, ওই বর্ষাতিটা এখানে উপস্থাপিত করা হোক প্রতিবাদীর এক্সিবিট হিসেবে। বিচারক সেইভাবে নির্দেশ দিলেন, কিন্তু প্রশ্ন করলেন, ধরা যাক বর্ষাতিটা মৃত ব্যক্তির নয়, তাতেই বাকি প্রমাণ হলো? বাসু বললেন, বর্ষাতিটা আসুক, তারপর সেই বিষয়ে আলোচনা করা যাবে। আপাতত আদালত যদি অনুমতি দেন তাহলে আমি বর্তমান সাক্ষীকে পরবর্তী প্রশ্নটা পেশ করতে পারি। জজ বললেন, শিওর, ইউ মে প্রসিড। আপনি হীরালাল ঘিসিংয়ের হত্যা মামলায় তদন্তকারী অফিসার। দমদম এয়ারপোর্টে ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারের সেই মহিলার এবং টি বোর্ডের অফিসারের জবানবন্দি আপনি নিশ্চয়ই নিয়েছেন, তাই নয়? নিয়েছি। তারা কি দুজনেই বলেছিলেন আসামির হ্যান্ডব্যাগে এমন কিছু ছিল যাতে সেটা বেঢপ হয়ে গেছিল? বলেছিলেন। দুজনেই? এমন কিছু নয়, স্পষ্টাক্ষরে বলেছিলেন ওদের ধারণা সেটা একটা রিভলভার। তদন্তকারী অফিসার হিসেবে আপনার থিওরি তাহলে এই যে আসামি ভ্যানিটি ব্যাগে তার ভাইয়ের রিভলভারটি ভরে নিয়ে হীরালালের ঘরে ঢুকেছিল, তাই নয়? তা তো বটেই, তবে সেখানেই শেষ নয়। ওই ভ্যানিটি ব্যাগ থেকেই রিভলভারটা বার করে সে ঘিসিংকে হত্যা করে। এই আপনার থিওরি? থিওরি নয়, এটাই বাস্তব ঘটনা। বাসু নীরবে এগিয়ে গেলেন। আদালতের ভারপ্রাপ্ত অফিসারের অনুমতি নিয়ে তিনি বাদীপক্ষের জমা দেওয়া দুটি জিনিস উঠিয়ে নিয়ে এলেন, রিভলভারটি এবং চৈতালির ভ্যানিটি ব্যাগটা। রিভলভারের চেম্বার খুলে দেখে নিলেন যে তাতে কোনো টোটা ভরা নেই। এবার তিনি সাক্ষীর কাছে ফিরে এসে বললেন, মিস্টার হোসেন, আপনি কি পরীক্ষা করে দেখেছেন এই ব্যাগে ওই রিভলভারটা আদৌ ঢোকানো সম্ভবপর কিনা? আগে হ্যাঁ, দেখেছি, এবং এও লক্ষ্য করে দেখেছি যে তখন ব্যাগটা সত্যিই বেঢপ দেখায়। আপনি অনুগ্রহ করে এই রিভলভারটা ওই ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে আদালতকে দেখাবেন কি যে কতটা বেঢপ দেখায়? ঠিক আছে, দিন, দেখাচ্ছি। রিভলভারটা প্লাস্টিক ভ্যানিটি ব্যাগে ঢোকাতে রীতিমতো কসরত করতে হলো, কিন্তু সেটা সম্পূর্ণ ঢোকানো গেল। জিপ চেন টেনে ব্যাগটা বন্ধও করা গেল। কামাল হোসেন সেটা বাড়িয়ে ধরে বললে, এই দেখুন। বাসু বললেন, অলরাইট, প্রমাণ হলো অস্ত্রটা ওই ব্যাগে ঢোকানো যায়। এবার আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওটা ব্যাগ থেকে টেনে বার করুন দেখি আপনার কতটা সময় লাগে। হাতঘড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে বাসু বলেন, নাও স্টার্ট। হোমিসাইড ইন্সপেক্টর জিপটা খুলবার চেষ্টা করে, কিন্তু ব্যাগটা এমনই বেঢপ হয়ে গেছে যে একটানে তা খোলা গেল না। বাসু বলে চলেছেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, 12 সেকেন্ড। এই তো আপনি বার করে ফেলেছেন, কিন্তু রিভলভারের বারটা যে উল্টো দিকে ধরা, ওটা ঘুরিয়ে ফায়ার করতে আরও 3-4 সেকেন্ড লাগবে আপনার, তাই নয়? জজ সাহেব অসহিষ্ণু হয়ে বলেন, আপনি ঠিক কী প্রমাণ করতে চান বলুন তো মিস্টার ডিফেন্স কাউন্সিল? বাসু বিচারকের দিকে ফিরে বললেন, বাদীপক্ষের বক্তব্য, আসামি ডোরবেল বাজানোতে হীরালাল এসে দরজা খুলে দেয়। সেক্ষেত্রে যদি আসামি তার ভ্যানিটি ব্যাগ খুলে রিভলভারটা বার করতে 10-15 সেকেন্ড সময় নেয়, তাহলে হীরালাল তখন কি করছিল? স্বাভাবিকভাবেই সে কি আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়বে না, বাধা দেবে না? হীরালালের মতো একটা জোয়ান মানুষ লেম ডাকের মতো অপেক্ষা করবে কখন অস্ত্রটা বার করে ফায়ার করা হবে? জজ সাহেব বললেন, আই সি। মাইতি দাঁড়িয়ে উঠে বললেন, বাট আই ডোন্ট। বাস্তবে হয়তো আসামি ডোরবেল বাজানোর আগেই নির্জন করিডোরে তার ভ্যানিটি ব্যাগ খুলে রিভলভারটা বার করে বাগিয়ে ধরেছিল। তারপরে সে ডোরবেল বাজায়, দোর খুলে হীরালাল উদ্যত রিভলভারের সামনে পড়ে। বাসু সহাস্যে বললেন, সেক্ষেত্রে 1 নম্বর, আততায়ী তার নিহত ব্যক্তির মধ্যে দূরত্ব 1 মিটারের চেয়ে কম হতো, যেটা বাদীপক্ষের ব্যালিস্টিক এক্সপার্টের মতের সঙ্গে মিলে না। 2 নম্বর, হীরালালের মৃতদেহ দোরগোড়াতেই পড়ে থাকত, ব্যাক গিয়ারে 5 পা গিয়ে নিজের বিছানায় উঠে মরার সৌভাগ্য তার হতো না।
এই সময় বর্ষাতিটা আদালতে এসে পৌঁছালো। বাসু সাহেব বললেন, উইথ ইউর পারমিশন ইওর অনার, আমি বর্তমান সাক্ষীর জেরা সাময়িকভাবে স্থগিত রেখে আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, যাতে বর্ষাতিটার প্রাসঙ্গিকতা বোঝা যায়। বিচারক অনুমতি দিলেন। বাসু সাহেব মাধবরাজ জৈনকে সাক্ষীর মঞ্চে উঠে আসতে বললেন। তৎক্ষণাৎ সামনের সারির একটি চেয়ার ছেড়ে গাউন পরা একজন উকিল বিচারকের মঞ্চের দিকে এগিয়ে গেলেন। একখণ্ড সিলমোহর করা কাগজ বাড়িয়ে ধরে বললেন, হুজুর, আমি হচ্ছি প্রাণনাথ পতিতুণ্ডু, অ্যাডভোকেট। আমাকে আমোক্তারনামা দিয়েছেন বর্তমান সাক্ষী মিস্টার মাধবরাজ জৈন, তার এবং তার কোম্পানির স্বার্থ দেখবার জন্য। আদালত কাগজটি গ্রহণ করলেন। বাসু সাক্ষীকে প্রথম প্রশ্নটি করলেন একটু বেয়ারা ধরনের। মিস্টার জৈন, আপনি একটি হত্যা মামলায় সাক্ষী দিতে এসেছেন। সেক্ষেত্রে আপনার স্বার্থ দেখবার জন্য একজন কাউন্সিলর নিযুক্ত করার প্রয়োজন হলো কেন? মাধবরাজ বললেন, আসামি আমাদের কোম্পানির এমপ্লয়ি এবং নিহত ব্যক্তি আমাদের কোম্পানিরই একজন এজেন্ট, সংগ্রাহক। এক্ষেত্রে কোম্পানি এবং তার মালিকের স্বার্থ দেখবার জন্য একজন আইনজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করাই তো স্বাভাবিক। বাসু জানতে চান, আসামির যমজ ভাই হীরালালজির মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে যে শিলিগুড়ির হাসপাতালে মারা যায়, সেই হরিমোহন বসুও কি আপনাদের কোম্পানির এমপ্লয়ি ছিল? মাধবরাজ সে কথা স্বীকার করলেন। বাসু সাহেবের প্রশ্নোত্তরে প্রতিষ্ঠিত হল ওদের কোম্পানির নাম এবং তারা কি জাতের কাজ করেন। হরিমোহনকে কি জাতীয় কাজ করতে হতো, সে কত টাকা মাইনে পেত। মাধবরাজ একথাও স্বীকার করলেন যে হরিমোহন প্রায় শিলিগুড়ি থেকে কোম্পানির নির্দেশে কলকাতা যেত দামি কিউরিও ডেলিভারি দিতে এবং নগদ টাকা সংগ্রহ করে আনতে, অথবা নগদ টাকা নিয়ে কলকাতা যেত নিলাম থেকে দামি কিউরিও ক্রয় করে আনতে। এজন্য হরিমোহনকে রেলওয়ের প্রথম শ্রেণীর ভাড়া কোম্পানির থেকে দেওয়া হতো এবং তার নিরাপত্তার জন্য তাকে একটি রিভলভারও কিনে দেওয়া হয়েছিল। মাধবরাজ আদালতে দাখিল করা তথাকথিত মার্ডার ওয়েপনটা পরীক্ষা করে এবং তার নম্বর নোটবুকে মিলিয়ে দেখে নিয়ে শনাক্ত করে বললেন, ওইটাই হরিমোহনের রিভলভার। তারপর বাসু সাহেব জানতে চান, গত বছর গ্রীষ্মকালে এপ্রিল মে জুন মাস নাগাদ আপনি কি কিছু নেপালে কিউরিও কিনতে হরিমোহনকে নিয়ে প্লেনে করে কাঠমান্ডু গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সে সময় হরিমোহনের রিভলভারটা কোথায় ছিল? প্লেনে করে তো সেটা কাঠমান্ডু নিয়ে যেতে পারেনি। আমি জানি না, আমার জানার কথাও নয়। হয়তো সে কোম্পানির স্ট্রং রুমে অস্ত্রটা জমা দিয়ে গেছিল। ওই সময় কাঠমান্ডু থেকে বাই রোড আপনি কিছু কিউরিও দেখতে পোখরা গ্রামে গিয়েছিলেন কি? মাধবরাজ তার উকিলের দিকে দৃকপাত করেন। তড়াক করে লাফিয়ে ওঠেন অ্যাডভোকেট প্রাণনাথ পতিতুণ্ডু। অবজেকশন ইউর অনার, ইররেলিভেন্ট অ্যান্ড ইনকম্পিটেন্ট। আলোচ্য হত্যা মামলার সঙ্গে এ প্রশ্নের কোনো সম্পর্ক নেই। নো ফাউন্ডেশন হ্যাজ বিন লেইড। তাছাড়া এটি লিডিং কোশ্চেনও বটে। বিচারক বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আপনি প্রশ্নটার প্রাসঙ্গিকতা একটু বুঝিয়ে বলবেন? বাসু হেসে বলেন, প্রশ্নটার প্রাসঙ্গিকতা পরবর্তী প্রশ্নে নিশ্চয়ই বোঝা যাবে, কিন্তু প্রশ্নটা ওদের কাছে এত আপত্তিকরই বা মনে হচ্ছে কেন? পোখরা গ্রাম নেপালের একটা টুরিস্ট স্পট, কোনো নিষিদ্ধ এলাকা নয়। সাক্ষীর জবাব হতে পারে হ্যাঁ, না, অথবা মাত্র 1 বছর আগেকার নেপাল ভ্রমণের কথা আমার স্মরণে নেই। বিচারক বললেন, অবজেকশন ওভাররুলড। মাধবরাজ বললেন, না, আমার স্মরণে আছে। আমি পোখরা গ্রামে কিছু কিউরিও খরিদ করতে গিয়েছিলাম। বাসু সাহেব এবার তার আক্রমণের গতিমুখ পরিবর্তন করলেন। জানতে চাইলেন, পথ দুর্ঘটনায় যেদিন হরিমোহন বসু শিলিগুড়ির রাস্তায় মারাত্মকভাবে আহত হন, সেদিন সন্ধ্যায় এক অফিসের কাজে তার কলকাতা আসার কথা ছিল। এবারও আপত্তি জানালেন অ্যাডভোকেট পতিতুণ্ডু। বাসু সাহেব প্রশ্নটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ইওর অনার, হরিমোহনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার পকেটে ওই সন্ধ্যার ফ্লাইটে শিলিগুড়ি বাগডোগরার একখানা এয়ার টিকিট ছিল। প্যাসেঞ্জার লিস্টেও ওর নাম ছিল। এগুলি ফ্যাক্ট। আমরা প্রমাণ দেব। হরিমোহনের যা উপার্জন তাতে নিজের পয়সায় সে প্লেনে করে কলকাতা যাবে না। ফলে সে নিশ্চিতভাবে অফিসের খরচেই কলকাতা আসছিল।
আমি জানতে চাইছি তথ্যটা কি সাক্ষী জানতেন? অ্যাডভোকেট প্রতিদ্বন্দ্বের আপত্তি গ্রাহ্য হল না। মাধবরাজ জৈনকে স্বীকার করতে হলো, হ্যাঁ, তিনি জানতেন অফিসের একটা কাজে হরিমোহন কলকাতা যাচ্ছে। আপনি তো জানতেন, কিন্তু অফিস বোধহয় জানত না, কারণ হরিমোহন আপনার গোপন নির্দেশে কলকাতা আসছিল, তাই নয়? এবার অ্যাডভোকেট প্রতিদ্বন্দ্বের আপত্তি গ্রাহ্য হল। মাধবরাজকে জবাব দিতে হলো না। বাসুর পরবর্তী প্রশ্ন, এবারও তো হরিমোহন প্লেনে করে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, তাহলে তার রিভলভারটা সে কোথায় রেখে গেল? মাধবরাজ অসহিষ্ণুর মতো মাথা ঝাঁকিয়ে বললেন, আমি জানি না, আমার জানার কথাও নয়। বাসু সাহেব হাসি হাসি মুখে বললেন, এবার তো ওই তৃতীয় পংক্তিটা আপনি যোগ করলেন না মিস্টার জৈন, অর্থাৎ হয়তো সে কোম্পানির স্ট্রং রুমে অস্ত্রটা জমা দিয়ে গেছিল। কেন জৈন সাহেব? যেহেতু আপনার কাকার অনুপস্থিতিতে স্ট্রং রুমের চাবিটা আপনার জিম্মায় ছিল। বলা বাহুল্য, এই প্রশ্নটাও বাতিল হয়ে গেল। তা হোক। দেখা গেল সাক্ষী ক্রমশ নার্ভাস হয়ে পড়ছেন। বারে বারে পকেট থেকে রুমাল বার করে কপাল আর ঘাড়ের ঘাম মুছছেন। বাসু সাহেব সেটা লক্ষ্য করে হঠাৎ সাক্ষীর দিকে এগিয়ে গেলেন। টেবিলের ওপর থেকে ওই ওয়াটারপ্রুফটা তুলে নিয়ে সাক্ষীর দিকে বাড়িয়ে ধরলেন। বললেন, মিস্টার জৈন, আপনি কি দয়া করে এই ওয়াটারপ্রুফটা গায়ে দিয়ে দেখবেন? এটা আপনাকে কেমন ফিট করে? সাক্ষী রীতিমতো চমকে ওঠে। উত্তেজনায় সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বলে, কেন? হঠাৎ ওটা আমি গায়ে দিতে যাব কেন? না, সার্টেনলি নট। অপরের জামা আমি গায়ে দেব না। আই কান্ট অবলাইজ ইউ। আই এম সরি। বাসু হাসি মুখে বললেন, তাহলে বরং আমি না হয় এটা গায়ে দিয়ে দেখি আমাকে এটা কেমন ফিট করে। বাই দ্য ওয়ে, আমার হাইট 5 ফুট 10। আপনার হাইট কত মিস্টার জৈন? ইতিমধ্যে বাসু সাহেব ওয়াটারপ্রুফটা গায়ে চড়িয়েছেন। প্রতিদ্বন্দ্ব যথারীতি আপত্তি দাখিল করেন, প্রশ্নটি নাকি অপ্রাসঙ্গিক। জজ সাহেব তার মতামত জানানোর পূর্বেই বাসু বলেন, আমি প্রশ্নটা প্রত্যাহার করে নিচ্ছি। আদালত শুদ্ধ সবাই স্বীকার করবেন যে আপনার উচ্চতা 5'9" কম নয় এবং 5'11" বেশি নয়। আপনি দাঁড়িয়ে ওঠায় আমাদের আন্দাজ করতে সুবিধা হলো। থ্যাঙ্কস। বিচারক বাসু সাহেবের দিকে ফিরে বললেন, মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি বারে বারে বলছেন ওই ওয়াটারপ্রুফটার প্রাসঙ্গিকতা আদালতকে বুঝিয়ে বলবেন, কিন্তু সেটা নানান কারণে মুলতবি হয়ে যাচ্ছে। এবার কি সেটা ব্যাখ্যা করে বলবেন? বলবো ইওর অনার। তার আগে মিস্টার জৈনকে জানাই যে তার সাক্ষী দেওয়া শেষ হয়েছে। বাদীপক্ষ তাকে জেরা করতে না চাইলে তিনি দর্শকদের আসনে গিয়ে বসতে পারেন। বাদীপক্ষ জৈনকে ক্রস করলেন না। মাধবরাজ জৈন মাথা নিচু করে দর্শক আসনে ফিরে এলেন। তার কাকার পাশের আসনটিতে কি জানি কেন এবারে এসে বসলেন না। অ্যাটাচি কেসটা উঠিয়ে নিয়ে পিছনের একটা আসনে গিয়ে বসলেন। বাসু বিচারকের দিকে ফিরে বললেন, ইওর অনার, বর্ষাতিটার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে হলে এই আদালতের টেবিলে আমার সবগুলি তাস চিৎ করে বিছিয়ে দিতে হবে। আমার স্ট্র্যাটেজির ব্যাখ্যা দিতে হবে। বর্তমান অবস্থায় তাতে আপত্তি নেই। আমি আদালতকে এই পর্যায়ে জানিয়ে দিতে চাই আমি কি প্রমাণ করতে চাইছি। বাদীপক্ষ তা জানুন। আমার থিওরিটাকে ভুল প্রমাণিত করে যদি সত্য প্রতিষ্ঠিত করতে পারেন আমি খুশি হব। আমার সিদ্ধান্ত, আসামি চৈতালি বসু ঘটনার দিন বেলা 3:15 সময় হীরালালের অ্যাপার্টমেন্টে যায়। বেল বাজানোর প্রয়োজন হয় না তার, কারণ সে দেখতে পায় দরজাটা ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে। সে নক করে ঘরে ঢোকে এবং দেখতে পায় খাটের ওপর গুলিবিদ্ধ হয়ে হীরালাল ঘিসিং মরে পড়ে আছে। মেঝেতে জমাট বাঁধা রক্তের মধ্যে পড়ে আছে তার ভাইয়ের রিভলভারটা। সেটা সে কুড়িয়ে নেয়। বাথরুমে গিয়ে রক্তের দাগটা ধুয়ে ফেলে, তার ভ্যানিটি ব্যাগে ভরে নেয়। এই সময় তার ব্যাগ থেকে লাইব্রেরি কার্ডটা অসতর্কভাবে পড়ে যায়। তারপর নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে আসে। দরজাটা আগের মতোই খোলা পড়ে থাকে। ইনফ্যাক্ট আমার মক্কেল আমাকে এই জবানবন্দিই দিয়েছে এবং আমি সেটা বিশ্বাস করেছি। মাইতি বাধা দিয়ে বলে ওঠেন, সহযোগী কি তার ডিফেন্সটা আর্গো করেছেন আমরা সাম আপ করার আগেই?
বাসু জবাব দেবার আগেই জাস্টিস গাঙ্গুলি বলে ওঠেন, না, উনি আদালতের নির্দেশে ওই বর্ষাতিটার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বোঝাচ্ছেন শুধু। মাইতি বলেন, কিন্তু সহযোগী তো বর্ষাতির কথা আদৌ কিছু বলছেন না। বাসু সাহেব বললেন, এবার বলবো। এ পর্যন্ত যা বলেছি তা আমার থিওরির ফাউন্ডেশন মাত্র। আমি যা বলেছি তা ধরে নিতে হলে এটাও ধরে নিতে হবে যে চৈতালি ওই ঘরে প্রবেশ করার পূর্বে বেলা 3টার আগে আরেকজন ওই ঘরে ঢুকেছিল, যে ব্যক্তি খুনটা করে। সে এসে ডোরবেল বাজায়, কারণ তখন দরজা ছিল বন্ধ। হীরালাল ম্যাজিক আই দিয়ে দেখে কে এসেছে। আগন্তুক হীরালালের পরিচিত, তাই সে দরজার লক খুলে আগন্তুককে ভিতরে আসতে দেয়। নিজে গিয়ে খাটে বসে এবং আগন্তুক বসে ডিভানে। দুজনের মধ্যে ব্যবধান, ব্যালিস্টিক এক্সপার্ট যা বলেছিলেন, 1 মিটারের কিছু বেশি। কি কথাবার্তা হয় আমরা জানি না, মতপার্থক্য কিছু হয়েছিল। একেবারে আচমকা তার পরিকল্পনা মতো আগন্তুক হাতটা তোলে এবং ফায়ার করে। রিভলভারটা তার ডান হাতেই ধরা ছিল। মাইতি বলেন, ও, এবার বুঝি লেমডাক হতে হীরালালের আপত্তি হলো না? আগন্তুকের হাতে রিভলভারটা দেখে সে আত্মরক্ষার কোনো চেষ্টাই করল না। বাসু মাইতির দিকে ফিরে বললেন, এইখানেই বর্ষাতিটার প্রাসঙ্গিকতা। আগন্তুকের হাতে ছিল ককড রিভলভার, কিন্তু তার নিজের বর্ষাতিতে হাতের রিভলভারটা সযত্নে ঢাকা দেওয়া ছিল। হীরালাল তা জানত না, দেখতেই পায়নি। হীরালাল দুর্ভাগ্যবশত খেয়াল করে দেখেনি আকাশ নির্মেঘ হওয়া সত্ত্বেও আগন্তুক কেন ওই বর্ষাতিটা হাতে করে এনেছে। আদালতে আলপিন পতন, নিস্তব্ধতা। বাসুই আবার কথা বলে ওঠেন, আমার এ অনুমান সত্য হলে 1. আগন্তুক হীরালালের পরিচিত ব্যক্তি। 2. আগন্তুকের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চির কাছাকাছি। 3. সে পুরুষ মানুষ। 4. হীরালালজিকে দুনিয়া থেকে সরিয়ে দেবার একটা জোরালো ইচ্ছা আগন্তুকের ছিল। প্রসঙ্গত বলি, আসামির হত্যা উদ্দেশ্য নিয়ে বাদীপক্ষ কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেয়নি। আদালত অনুমতি করলে আমি ওই অজ্ঞাত আগন্তুকের হত্যা উদ্দেশ্যটা এবার প্রতিষ্ঠা করব, যা থেকে আগন্তুকের পরিচয়টাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে। শুড আই প্রসিড উইথ দ্য কেস, ইউর অনার? নিশ্চয়ই, আপনি পরবর্তী সাক্ষীকে এবার ডাকতে পারেন। মাইতি নিম্নকণ্ঠে কামাল হোসেন আর শিবেন গুহর সঙ্গে কী সব আলোচনা করতে থাকেন। বাসু সাহেবের নির্দেশে কোর্ট পেয়াদা হাঁকল, মিসেস রঞ্জনা থাপা হাজির। দর্শক দলের পিছন থেকে একটি সুতনৌকা মহিলা ধীরপদে মঞ্চের দিকে এগিয়ে এলেন। তার পরিধানে সাদা সিল্কের শাড়ি, সাদা ব্লাউজ, কিন্তু তার দক্ষিণ বাহুমূলে একটা কালো রঙের রিবন জড়ানো। সুন্দরী, খুব ফর্সা, নেপালি, বয়স আন্দাজ 30। ভারপ্রাপ্ত কর্মী তাকে দিয়ে শপথ বাক্য পাঠ করাল। রঞ্জনা বসল সাক্ষীর চেয়ারে। বাসু জানতে চাইলেন, আপনার হাতে একটা কালো রিবন জড়ানো রয়েছে, আপনি কি মর্নিংয়ে আছেন মিসেস থাপা? ইয়েস স্যার, আমার কাজিন ব্রাদার হীরালাল ঘিসিংয়ের আকস্মিক মৃত্যুতে। আপনি কি শিলিগুড়ির ওই জৈন কিউরিও শপের স্টাফ? আগে না, ছিলাম, এখন নই। মাস 3 আগে ছুটি নেই, তারপর রেজিস্ট্রি ডাকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিই। সেটা ইতিমধ্যে গৃহীত হয়েছে কিনা আমি জানি না বটে, কিন্তু আমি নিজেকে ওদের এমপ্লয়ি বলে মনে করি না। মাস 3 আগে আপনি ছুটি নিয়েছিলেন কেন? মেডিকেল গ্রাউন্ডসে, গল ব্লাডার অপারেশন করাতে কি? প্রতিতুণ্ড আপত্তি করেন। লিডিং কোশ্চেন। জজ সাহেব মতামত জানানোর আগেই বাসু বলেন, অল রাইট, আই উইথড্র। বলুন, অসুখটা কী ছিল? অসুখ কিছু নয়, ন্যাচারাল ফেনোমেনা। আমি মা হতে যাচ্ছিলাম, ছুটি নিয়ে দেশে চলে যাই। কাঠমান্ডুতে একটি নার্সিংহোমে সন্তান প্রসব করি। বাসু একটু ইতস্তত করে প্রশ্ন করেন, আপনার স্বামী কোথায়? অসংকোচে রঞ্জনা জবাব দেয়, প্রায় 5 বছর আগে তিনি স্বর্গে গেছেন। সেই ক্ষেত্রে আপনার সন্তান হওয়ায় কোনো সামাজিক আলোড়ন কি হয়নি? না,
আমি যে সমাজের মেয়ে, সেই পাহাড়িয়াদের কাছে কুমারী বা বিধবার সন্তানকে বলা হয় ভুলা হুয়া, ভুল করে হওয়া। ভুল ভুলই, কোনো অপরাধ নয়। মায়ের পরিচয়ে সন্তান সমাজের স্বীকৃতি পায়। আপনার এই সন্তানের পিতাকে তা আমি জানতে চাইছি না, কিন্তু বাস্তব সত্যটা কি আপনি হীরালালজিকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। সে বলেছিল আমাকে খেসারত আদায় করে দেবে, 50,000 টাকা। আমি আপত্তি করি, কিন্তু ও আমার কথা বোধহয় শোনেনি। আর সেই ভুলের জন্যই। কান্নায় বুঝে এলো সাক্ষীর কণ্ঠস্বর। বাসু ওকে সামলে নিতে দিয়ে বললেন, আপনার সন্তান এখন কোথায় আছে? আমার গ্রামে, আমার মায়ের কাছে, পোখরায়। পোখরা? আপনাদের আদি নিবাস কি নেপালের পোখরা গ্রাম? ইয়েস স্যার। আপনার শিশু সন্তানটি ছেলে না মেয়ে? মেয়ে। তার বাবা কি মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছেন? আগে না, তিনি বহাল তবিয়তে জীবিত আছেন। তিনি কি এই আদালতে আছেন? রঞ্জনা তৎক্ষণাৎ বলে, 5 মিনিট আগেও তাকে দেখেছি, কিন্তু এখন দেখছি তার চেয়ারটা ফাঁকা। বাসু কিছু বলার আগেই আদালতের বাইরে থেকে একটা ধস্তাধস্তির চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। বিচারক ঘন ঘন তার হাতুড়িটা টেবিলে ঠুকলেন। তাতে দর্শক দলের চাঞ্চল্য আদৌ প্রশমিত হল না। যারা দরজার কাছাকাছি ছিল তারা ছুটে বেরিয়ে গেল বাইরে কি হয়েছে জানতে। একজন কোর্ট পেয়াদা দৌড়ে এসে বিচারকের কর্ণমূলে কি যেন নিবেদন করল। তিনি উচ্চ স্বরে ঘোষণা করলেন, কোর্ট ইজ অ্যাডজার্নড ফর হাফ অ্যান আওয়ার। দৃঢ় পদক্ষেপে তিনি নিজের চেম্বারের দিকে এগিয়ে গেলেন। চৈতালি ঝুঁকে পড়ে জানতে চাইল, বাইরে গণ্ডগোলটা কিসের? বাসু মৃদু হেসে বলেন, যে ব্যক্তি তোমার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তোমাকে চেয়ারে বসাবে, যে ব্যক্তি তোমার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তোমার চেয়ারে বসবে। মানে? সম্ভবত আদালত থেকে কেউ পালাতে চাইছিল, আর আদালত চৌহদ্দির বাইরে যেতেই পুলিশে তাকে পাকড়াও করেছে। চৈতালি চোখ বড় বড় করে জানতে চায়, রঞ্জনাদির মেয়ের বাবা? বাসু কাগজপত্র গুছিয়ে নিতে নিতে বলেন, সেই সামান্য কৃতিত্বটুকুই পলায়মানের একমাত্র পরিচয় নয়। এখনই তোমাকে বললাম না, এই আদালত এলাকায় তার চেয়ে বড় পরিচয় মাধবরাজ জৈনই হীরালাল ঘিসিংয়ের হত্যাকারী। পরদিন সকালে প্রাতঃভ্রমণ সেরে ফিরে এসে বাসু দেখলেন, যথারীতি শীতের সকালের রোদটুকু উপভোগ করতে সবাই বাগানে বসেছে চায়ের টেবিল পেতে। ইতিমধ্যে খবরের কাগজ দিয়ে গেছে। কাগজের বান্ডিলটা কুড়িয়ে নিয়ে বাসু এসে বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। রানী বললেন, খবরের কাগজ থাক, ও তো পালিয়ে যাচ্ছে না। কাল সুজাতা আর কৌশিকের মুখে সব কথা বুঝতে পারিনি। রাতে আর জিজ্ঞেস করিনি, তুমি ক্লান্ত ছিলে। আর তাছাড়া ওরা দুজনও যে একই রকম কৌতূহলী। তোমাদের কি বিষয়ে সন্দেহটা রয়েছে এখনো? প্রথম কথা, তুমি মাধবরাজকে সন্দেহ করতে শুরু করলে কখন থেকে? সে প্রশ্ন করলে বলবো, লাভ এট ফার্স্ট সাইট। ওর অফিসের দোরগোড়াতেই যেন সে আমাকে তাড়াতে পারলে বাঁচে। ঠিক তখনই আমার মনে খটকা বাঁধল। তারপর সুমিত্রার চিরকুট। চৈতালিকে এরা ফাঁসাতে চায়। এরা তো গৌরবে বহুবচন, এক বচনের সেটা কে? সুমিত্রার মাধ্যমেই জানতে পারি রঞ্জনা মা হতে বসেছিল। হরিমোহন যদি অজাত সন্তানের পিতা হয়, আর রঞ্জনা যখন ভ্রূণ হত্যা করতে চায় না, তখন হরিমোহন তো অনায়াসে রঞ্জনাকে বিয়ে করতে চাইতে পারত। আপত্তিটা কিসের? বয়সের? সেটা তো ধর্তব্যের মধ্যেই নয়। দেখা গেল সুটকেসে 50,000 টাকা নিয়ে রিভলভারটা অফিসের স্ট্রং রুমে জমা দিয়ে হরিমোহন প্লেনে করে কলকাতা যাচ্ছিল। নিজের পয়সায় নয়, অত টাকা তার নেই, আবার অফিসের অফিসিয়াল নির্দেশীয় নয়। তাহলে কার নির্দেশে? বিপত্নিক বিজয়রাজের নির্দেশেও নয়। তিনি রঞ্জনার সন্তানের পিতা হলে পুনর্বিবাহ করতেন। একজন বিধবা, অপরজন বিপত্নিক, কোনো তরফেই আপত্তি হতো না। নেতিনীতি করতে ছাঁকনিতে পড়ে রইল মাধবরাজ। তার স্ত্রী বর্তমান। ধর্মান্তর করে মুসলমান না হলে সে রঞ্জনাকে বিবাহ করতে পারে না। ধর্মান্তরিত হলে সে নির্ঘাত প্রথম স্ত্রীর ডিভোর্সের সম্মুখীন হতো। ভবিষ্যতে অগাধ সম্পত্তির আশা, মানে শ্বশুরমশাইয়ের দেহান্তে যেটা সে প্রত্যাশা করছে,
বিসর্জন দিতে হয়। মাধবরাজ চেয়েছিল অ্যাবর্শন। সন্তান তার কাছে অবাঞ্ছিত আপদ। বঞ্চিত মাতৃত্ব রঞ্জনার দৃষ্টিভঙ্গিতে ওই ভুয়াহুলা এক কাঙ্ক্ষিত সম্পদ। যে কোনো কারণেই হোক রঞ্জনা পুনর্বিবাহ করতে চায় না, অথচ সে সন্তান চায়। ওর ভুল হয়েছিল হীরালালের কাছে সত্যি কথাটা স্বীকার করা। কি জানি, হয়তো টাকার প্রয়োজনটাও ছিল। হীরালাল ব্ল্যাকমেলিং করছিল, এটাও আন্দাজে বলা। হয়তো রাখি বহিনের উপকার করতেই, নিজের স্বার্থে নয়। সে যা হোক, হরিমোহন মাধবের ডান হাত। শিলিগুড়িতে সে লেডি গাইনোকোলজিস্ট দিয়ে রঞ্জনাকে পরীক্ষা করায় মাধবের নির্দেশানুসারে। সুমিত্রা ভুল বোঝে, চৈতালি তো জানতেই পারে না। হীরালালের তাগাদায় মাধবরাজ ভল্ট থেকে 50,000 টাকা তুলে হরিমোহনকে দিয়ে তাকে প্লেনে করে কলকাতা পাঠানোর ব্যবস্থা করে। দুর্ভাগ্যবশত হরিমোহন অ্যাক্সিডেন্টে পড়ে। মাধব অ্যাটাচি কেসটার সন্ধান পায় না। আন্দাজ করে সেটা নিয়ে চৈতালি কেটে পড়েছে। তাতেই ও পুলিশে খবর দিয়ে চৈতালিকে টাকাসহ ধরবার চেষ্টা করে। নিজে ভল্ট থেকে আরও 50,000 টাকা তুলে মালখানা থেকে হরিমোহনের রিভলভারটা নিয়ে কলকাতা চলে যায়। বাকিটা তোমরা জানোই। রানী বললেন, না, জানি না। সে ফিরল কেমন করে? সন্ধ্যার প্লেনে তুমি দমদম বাগডোগরা ফ্লাইটে গেছো, রাত্রে চার্টার প্লেনে গেছে চৈতালি, কিন্তু তোমরা তো কেউ ওকে দেখতে পাওনি। ঠিক তখনই বেজে উঠল টেলিফোনটা। আজকাল সবার আগে টেলিফোনের ওপর ঝাঁপিয়ে পড়ে বিষে। শুনে নিয়ে বললে, সাহেবের ফোন, লালবাজার থেকে। বাসু ইতিমধ্যে একটা কর্ডলেস অ্যাটাচমেন্ট নিয়েছেন। বিশু টেলিফোনটা উঠিয়ে নিয়ে বাগানে এলো। বাসু তার কথা মুখে বললেন, বাসু স্পিকিং। গুড মর্নিং স্যার, আমি রবি, ইন্সপেক্টর রবি বসু। দুটো ভালো খবর আছে স্যার, শুনবেন? বলো। শুভ সংবাদ শীঘ্রই শুনতে হয়। 1 নম্বর, আপনার মক্কেলকে জেনানা ফাটক থেকে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। জামিন নয়, পার্মানেন্টলি। কেসটা আমরা উইথড্র করেছি। 2 নম্বর খবর, মাধবরাজ 3rd ডিগ্রিতে ভেঙে পড়েছে। বড়লোকের ছেলে, আদরে গোবরে মানুষ, চাপ সহ্য করতে পারল না। সে আদ্যন্ত কবুল করেছে। হীরালাল তাকে ব্ল্যাকমেল করতে চাইছিল। হরিমোহনের হাতে মাধবরাজ 50,000 টাকা পাঠাবার ব্যবস্থাও করেছিল, কিন্তু বিধি বাম। হরিমোহন গেল হাসপাতালে, আর তার যমজ বোন অ্যাটাচি কেসটা উঠিয়ে নিয়ে উধাও। মাধবরাজ ভল্ট থেকে আরো 50,000 টাকা বার করে নিয়ে স্ট্রং রুম থেকে হরির রিভলভারটা সংগ্রহ করে ট্রেনে করে কলকাতা চলে আসে। হীরালালের ঘরে ঠিক কি নিয়ে দুজনের ঝগড়া বিবাদ হয় জানি না, সম্ভবত টাকার অঙ্ক নিয়ে। যাই হোক, মাধবর ব্ল্যাকমেলিং এর খেলা চিরতরে খতম করে দিয়ে ফিরে যায়। কিন্তু সে পরদিন সকালে শিলিগুড়িতে ফিরল কি করে? সন্ধ্যার ফ্লাইটে আমি নিজে গিয়েছি। লেট নাইট চার্টার প্লেনে এসেছে চৈতালি। আমরা কেউ তো ওকে মিট করিনি। এর তো সহজ উত্তর স্যার, মাধব খুনটা করে দুপুরে। শিয়ালদহ থেকে অনায়াসে রাত 7টার দার্জিলিং মেল ধরে পরদিন ভোরবেলা পৌঁছায় নিউ জলপাইগুড়ি। সেখান থেকে বাই রোড ট্যাক্সি করে অফিস টাইমের আগেই শিলিগুড়ি। অসুবিধাটা কি? বাসু বললেন, থ্যাংক ইউ। আমার মক্কেল এখন কোথায়? ট্যাক্সি নিয়ে আপনার বাড়ির দিকেই রওনা দিয়েছে, আর মিনিট 15-এর ভিতরেই পৌঁছে যাবে আশা করি। যন্ত্রটা বিষের হাতে দিয়ে বাসু সাহেব সুখবরটা সবাইকে জানাতে গেলেন, কিন্তু আবার বাধা পড়ল। আবার বেজে উঠল টেলিফোন। বাসু স্পিকিং। গুড মর্নিং মিস্টার বাসু, দিস ইজ জৈনো, দ্য সিনিয়র ওয়ান, বিজয় রাজ। ইয়েস, বলুন। আপনি কি আপনার ভাইপোর ডিফেন্স বিষয়ে? হঠাৎ বাধা দিয়ে বিজয়রাজ বলে ওঠেন, নো, অ্যান এমফেটিক নো। যতদিন ছোট ছিল বুকের পাঁজরের মতো তাকে আগলে রেখেছিলাম। এখন সে সাবালক, আমার বিজনেস পার্টনার। নিজের ভালো মন্দ সে নিজেই স্থির করে। প্রাণনাথ প্রতিতুণ্ডকে সে এমপ্লয় করেছিল আমাকে না জানিয়ে। নো ব্যারিস্টার সাহেব, ভাইপোর ডিফেন্সের জন্য এই 7 সকালে আপনাকে বিরক্ত করিনি। তাহলে আমি আজই সন্ধ্যার ফ্লাইটে বাগডোগরায় ফিরে যাব। ভাইপোটা অপগণ্ড, কিন্তু তার স্ত্রীর বৌমার দায়িত্বটা তো এখন আমার। আপনি আজ সারাদিনে আমাকে কিছু সময় দিতে পারবেন? কেন, কাজটা কি? 2টো কাজ।
1 নম্বর, আমার উইলটা পাল্টাতে চাই। আমার সমস্ত সম্পত্তি ভাইপোর বদলে তার স্ত্রীকে দিয়ে যেতে চাই। দুটো কাজ বলেছিলেন। দ্বিতীয়টা, চৈতালি বসুর একটা হেভি ড্যামেজ ক্লেম ডিউ হয়েছে। টাকার অঙ্কটা আপনি নির্ধারণ করবেন। হীরালালের কোনো নিকটাত্মীয় আছে কি না জানি না, খোঁজ নিচ্ছি। সেই ক্ষেত্রে তাকেও খেসারত দিতে হবে। বলুন, কখন আপনার সময় হবে? এখনই। আপনি সোজা আমার অফিসে চলে আসুন। আপনার এমপ্লয়ি চৈতালি বসুও আসছে। সামনাসামনি কথা হয়ে যাবে। থ্যাংক ইউ। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।